গল্প অভ্রমায়া। লেখিকা অনামিকা আহমেদ। মাই থার্ড ক্লাস মেয়েকে নিয়ে ভার্সিটিতে গেলে সবার সামনে আমাকে অপমানিত হতে হবে। তুমি কি চাও তোমার ছেলের মান সম্মান নষ্ট হোক? অভ্রমায়ের দিকে এক নাগারে কথাগুলো বলে যায়। এতে যে মায়ের ছোট মনে গুরুতর আঘাত লাগছে সেদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন বোধ করে না অভ্র। মায়ের চোখ দিয়ে কেবল পানি ধরছে। কিছুক্ষণ আগে অভ্র মায়ের ভার্সিটিতে ভর্তি হওয়ার কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এই মেয়ে বারবার আমার সামনে কেন আসে? আমার কাছ থেকে আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েও শান্তি হয়নি। আর কি চায়? কথাগুলো মায়ের চোখের পানির ধারা আরো বাড়িয়ে দেয়। ফ্লোরে পড়ে থাকা টুকরাগুলো কুড়িয়ে নিজের ঘরে চলে যেতে চায়, কিন্তু সেই সময়টুকু অভ্র মেয়েকে দেয় না। মায়ের হাতটা ধরে তার গালে সজোরে এক থাপ্পড় মারে অভ্র। এতে মায়ের হাত থেকে কাগজের টুকরাগুলো পড়ে যায়। বাড়ির সবাই পুতুলের মতো নিশ্চুপ হয়ে চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যগুলোর সাক্ষী হচ্ছে, কিন্তু কেউই সাহস করে অভ্রকে আটকায় না। বলতে গেলে বাড়ির সবাই অভ্রকে ভয় পায়। অভ্র থামবি, মেয়েটার উপর অত্যাচার না করলে তোর পেটের ভাত হজম হয় না। মায়া তুই ঘরে যাক, তোর জন্য আমি আরেকটা ফর্ম কিনে আনবো। ভাইয়া তোমার লাইফে পেয়ে এই মেয়ে আমাদের ঘাড়ে চড়ে নাচ্ছে। নিজের মা বাবাকে তো খেয়েছে, এখন আমাদের পরিবারের একটা ক্ষতি করা না পর্যন্ত এই মেয়ে থামে না। নিজের সম্পর্কে এত খারাপ কথা সহ্য হলো না মায়ের। অন্য সময় যে তার সাথে সবাই ভালো ব্যবহার করে এমন না, তবে অভ্র ভাইয়া যেন তাকে সহ্যই করতে পারে না। মায়া শান্ত স্বভাবের মেয়ে হলেও অভ্র বলা শেষের কথাগুলোতে তেতে উঠে মায়া। এতিম হওয়া এত অপমান করার সুযোগ পাচ্ছেন আপনি। আপনি খুব ভালো করেই জানেন যে ওই ঘটনায় আমার কোনো হাত ছিল না। তাও দিনের পর দিন আমাকে দোষারোপ করে আপনি কি যে শান্তি পানটা আমার জানা নাই। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার ভুল ধরানোর তুই কে? আমাদের ঘরে বসে অন্ন ধ্বংস করছিস। অভ্র ছাড় মায়াকে। না আরিহান ভাইয়া, ওনাকে ওনার শরীরের সকল রাগ আমার উপর ঝাড়তে দাও। প্রতিদিন একটু একটু করে মারার চেয়ে আমাকে একবারে মেরে ফেলুক। মায়ের কথাগুলো শুনে আর তার অগ্নি চোখের দিকে তাকিয়ে অভ্র জোর হারিয়ে ফেলে। আস্তে আস্তে করে হাতের মুঠিটা ঢিলা করে ফেলে, যেটা দিয়ে মায়ের ঘন কালো চলে ধরেছিল। কি হলো, থামলেন কেন? করুণ, মেরে ফেলুন আমাকে, আমি আমার মা বাবার কাছে যাব। তাতে আপনারও জ্বালা জুড়োই আর আমারও। মায়া প্লিজ আমার জন্য ঘরে যা। আমি দেখছি এখনটা। বাড়ির এতগুলো মানুষের মধ্যে এই আরিয়ান ভাই মায়ের কথা ভাবে। তাই আরিয়ান ভাইয়ের কথা মায়া ফেলতে পারল না। তাই মায়া চলে যেতে উদ্যত হলো। আপনাকে আমি কখনো ক্ষমা করব না। আপনাকে নিজের কর্মের জন্য একদিন আফসোস করতে হবে। মায়া খেয়ে নে। তুই না খাইলে আমি খাই কি করে বলতো? আরিয়ান ভাইয়া, আমার খিদে নেই। খিদে পেলে আমি খেয়ে নিব, তুমি যাও শুয়ে পড়ো। এত রাতে আমার ঘরে এসেছো শুনলে তোমার ভাই বাড়ি মাথায় তুলবে। অভ্র কি বললো বা কি করলো তা নিয়ে আমার বিন্দুমাত্র চিন্তা নেই, কিন্তু তুই না খেলে তোর শরীর খারাপ হবে। ভাইয়া, আমি তো মানুষের দয়ায় বেঁচে আছি, এতটুকু দয়া না দেখালেও চলবে। তোমার দয়া আমার সহ্য করতে কষ্ট হয়। আমি তোকে দয়া দেখাচ্ছি। এই কথাটা তুই বলতে পারলি মায়া? তোকে কি একটু ভালোবাসি না? তোমার মনের মাঝে কি আছে সেটা আমার পক্ষে সম্ভব না। তবে তোমাকে অবিশ্বাস করতে ইচ্ছে করে না, কিন্তু তোমাকে বিশ্বাস করতেও পারি না। মা বাবা মারা যাওয়ার পর রাতারাতি সবার ব্যবহার বদলে যায়, সাথে মন মানসিকতা। আমি তাদের চক্ষুশূল হয়ে দাঁড়াই। মায়া, তোর কি একবারও মনে হয় না এতগুলো মানুষের ভিড়ে একা আমি তোকে ভালোবাসি, তোর ভালো চিন্তা করে? কেন আমাকে অন্যদের সাথে গুলিয়ে ফেলছিস? আমি কিছু জানতে চাই না, বুঝতেও চাই না। যদি আমার ভালো চাও তবে আমাকে একা ছেড়ে দাও। আরিয়ান আর কথা বাড়ায় না। সে ভালোই বুঝতে পারছে মায়া তার মধ্যে নেই, হয়তো বিকালে অভ্রের করা অপমানগুলো সহ্য করতে সময় লাগবে। আরিয়ান মুখটা নিচু করে মায়ের ঘর থেকে চলে আসে। আমার ভালোবাসার কোনো দাম নেই তোর কাছে, অন্যের করা অপমান নিয়ে তোর সকল মাথা ব্যথা। আরিয়ান চলে যেতেই মায়া ভিতর থেকে দরজা আটকে দেয়। সে জানে যে আরিয়ান ভাইয়ের সাথে সে খারাপ ব্যবহার করেছে। আসলে মায়া অভ্রের প্রতি রাগটা আরিয়ানের ওপর ঝেড়েছে। কি ক্ষতি করেছি আমি আপনার? কি ছিল আমার দোষ যে রাতারাতি আপনার প্রিয়তমা থেকে ঘৃণার পাত্র হয়ে দাঁড়ালাম? ভেবেছিলাম পৃথিবীর কেউ পাশে না থাকলেও আপনি থাকবেন, কিন্তু আপনি সবার আগে হাতটা ছেড়ে চলে গেলেন।
আয়তাকার জনমানব শূন্য গাছে ঘেরা ছাদটা দিনের বেলায় যতটা মনোরম, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর। রাতে একলা এই ছাদে আসার কথা কেউ ভাবতেই পারে না, অভ্র ছাড়া। রাতে কিছুক্ষণ ছাদে সময় না করলে ঘুম আসে না তার। আজও তার ব্যতিক্রম হয়নি। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করতে গিয়ে কিছু একটা পড়ে যায় মেঝেতে। অভ্র জিনিসটাকে হাতে তুলে নিলে দেখতে পায় এটা তার আর মায়ের একটা ছবি। ছবিটা আরো 5 বছর আগেকার। ছবিতে মায়ের মিষ্টি মুখটা দেখে অভ্রের মুখে হাসির রেখা ফুটে ওঠে, কিন্তু পরক্ষণেই হাসি বিলীন হয়ে যায়। ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে নিচে ফেলে দেয়। আজকের দিনটা দেখার জন্য কি আমি তোকে ভালোবেসেছিলাম? তোকে আমি বিশ্বাস করতাম, ভরসা করতাম, কিন্তু তুই আমাকে প্রতিদানে ধোঁকা দিলি। আমার বিশ্বাস ভঙ্গের দাম তোকে তোর জীবন দিয়ে দিতে হবে মায়া। তোর প্রতি আর কোনো দুর্বলতা এই অভ্র চৌধুরী দেখাবে না। রোজকার মতো আজকেও সারাদিনের কাজ শেষ করে ক্লান্ত শরীরটাকে বিছানায় এলে দেয়। তারপর কখন যে চোখ লেগে আসে মেঘে সেটা তার মনে নেই। মাঝরাতে কোনো কিছু করার শব্দে মায়ের ঘুমের ঘোরটা হালকা হয়। আদৌ ঘুম চোখে সে কোনো একটা অবয়বকে দেখে তার রুমে প্রবেশ করতে। কিন্তু মায়া ঘুমে এতটাই কাতর ছিল যে মাথা তুলে বসতে পারল না, আবার সে নিজের স্বপ্নের রাজ্যে তলিয়ে যায়। ভোর ভোর উঠা মায়ের অভ্যাস। এই অভ্যাসটা আগে ছিল না। মায়ের মা শত বলেও মেয়েকে এই অভ্যাসটা ধরাতে পারেনি। কিন্তু ভাগ্যের কি লীলা যে এখন মায়াকে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসতে হয়। সকালের এই সময়টা ছাড়া দিনে এক মুহূর্ত অবসর পায় না মায়া। ঘুম থেকে উঠে মেঘ নিজের বালিশের নিচে একটা কাগজ পায়। কাগজটা খুলতেই মেঘের মুখ খুশিতে ভরে ওঠে। এটা আরেকটা ভর্তির ফর্ম। নিশ্চয় আরিয়ান ভাইয়া রেখে গেছে। কালকে ভাইয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। এটা ঠিক করিনি। আজকে ক্ষমা চেয়ে নিব ভাইয়ার কাছ থেকে। ভর দুপুরে যখন বাসর সবাই ঘুমিয়ে থাকে তখন মায়া আরিয়ানের জন্য লুকিয়ে বানানো পায়েসটা ক্যাবিনেট থেকে বের করে। বাসার কেউ তেমন একটা রান্নাঘরে ঢুকে না, তাই এক বাটি পায়েস বানাতে তেমন একটা সতর্কতার প্রয়োজন হয়নি। মায়া পায়েসের বাটিটা হাতে নিয়ে আরিয়ান ভাইয়ের রুমের সামনে দাঁড়ায়। ভাইয়া আসবো। আরিয়ান তার বিছানায় খালি গায়ে শুয়েছিল। হঠাৎ মায়ের কণ্ঠ শুনে হকচকিয়ে উঠে। মায়া, তুই এ সময়? আসবো। একটু দরকার ছিল। একটু দাঁড়া। আরিয়ান তড়িঘড়ি করে একটা শার্ট খুঁজে গায়ে দেয়। আয়, ভেতরে আয়। মায়া অনুমতি পেয়ে আরিয়ানের ঘরে ঢোকে। হাতে বয়ে আনা বাটিটা টেবিলের ওপর রাখে। পায়েস। এখন তোমার জন্য বানিয়েছিলাম। তুমি খেতে পছন্দ করো। তাই বলে দুপুরে মাত্রই তো ভাত খেলাম। এখন না দিলে তো আর আজকে দেয়া হতো না। তুমি খাবে না? কেন খাবো না? আমার মায়ও আমার জন্য বানিয়েছে, আর আমি খাবো না? সরি ভাইয়া, কালকে তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। প্লিজ মাফ করে দাও। বুঝলাম তার জন্যই ঘুষ দেয়া হয়েছে। মাফ করেছো। আমি আমার মায়ের উপর রাগ করতে পারি নাকি? আমি জানি কালকে তোর মন খারাপ ছিল। বিশ্বাস কর, একটু রাগ করিনি। ধন্যবাদ ভাইয়া। এখন পায়েসটা খেয়ে বলো কেমন হয়েছে। যা ঘ্রাণ বেরিয়েছে, না খেয়েই বলতে পারি অনেক মজা হয়েছে। না খেয়ে বলো। আরিয়ানা এক চামচ পায়েস মুখে দেয়। অফ মায়ুক, তোর তো মাস্টার চিফ হওয়া উচিত। তোমার ভালো লেগেছে? লাগবে না। জাস্ট অসাধারণ। থ্যাঙ্কস ভাইয়া। আমার জন্য আরেকটা ফর্ম। আমার জন্য ফর্ম? হে ভার্সিটির ভর্তির ফর্ম। আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। মায়া আর দাঁড়ায় না। কখন কি উঠে যায় তার ঠিক নেই। এই সময় মায়াকে আরিয়ানের রুমে দেখলে বাড়িতে তুলকালাম কাণ্ড বাঁধবে। অভ্র দেখা যায় আমার কাজটা আরো সহজ করে দিল। শত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও এই ঘটনাগুলো যে একজনের চোখে পড়ে যায় সেটা মায়ার অজানা। রীতিমতো তার শরীরের রক্ত টকবক করে ফুটছে আগে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়েছে। মায়ের ওপর আচমকা চড়াও হয়ে তাকে দেয়ালে চেপে ধরে। মায়ের নিজেকে ছাড়ানোর শত চেষ্টা করলেও পুরুষালী শক্তির কাছে হার মানতে হয় তার। অভ্র ভাইয়া কি করছেন? ছাড়ুন আমাকে। আমি একমাত্র যে তোকে মারবে, যে তোকে আদর করবে, ভালোবাসবে, সেটাও আমি, অভ্র চৌধুরী। এত কিসের তোর চাহিদা যে আমিটা মেটাতে পারবো না? আরিয়ান ভাইয়া পারবে।
দুপুরে লুকিয়ে লুকিয়ে আরিয়ান ভাইয়ের রুমে গিয়ে কিসের রাজ্য উদ্ধার করিস আমি বুঝি না ভেবেছিস? মা বাবার সাথে সাথে সতীত্বও কি হারিয়েছিস? অভ্রের মুখে নিজের সম্বন্ধে এই ধরনের নিকৃষ্ট কথা শুনতে হবে তা ইহকালেও ভাবেনি মায়া। এই মানুষটাকে সে ভালোবেসেছিল, এই মানুষটাকে সে সম্মানের শীর্ষ চূড়ায় বসিয়েছিল। ভাবতেও মায়ের গা গুলিয়ে উঠছে। অভ্রের প্রতিটা স্পর্শ মায়ের কাছে অসহ্য হয়ে উঠছে। মায়া নিজের গায়ের সর্বশক্তি দিয়ে অভ্রকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। অভ্র প্রথমে পিছনে গেলেও পরে নিজেকে সামলে নেয়। এবার মায়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায় অভ্র। মায়ের হাত পিছন থেকে মুচড়ে ধরে। ব্যথায় চোখ দিয়ে পানি বিয়ে পড়লেও মুখ দিয়ে একটাও আওয়াজ করে না মায়া। অভ্র ভেবেছিল মায়া আর্তনাদ করবে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মায়াকে ঠিক বিপরীত কাজটা করতে দেখে অভ্র আরো রেগে যায়। এবার আরেক হাতে চুলের মুঠিটা ধরে। এত শক্ত করে চেপে ধরায় মায়ের মনে হচ্ছিল যেন তার ঘাটা ভেঙে যাবে। এখন আমার স্পর্শ তোর কাছে খারাপ লাগে, তাহলে কার স্পর্শ তোর কাছে সুখে লাগে? ওই আরিয়ানের। মায়ের ক্রমাগতই নেতিয়ে পড়ছিল। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর এমন বৈশাচিক অত্যাচার সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। মায়ের অবস্থা বেহাল দেখে অভ্র নিজের মধ্যে ফিরে আসে। এটা সে কি করছিল? নিজের ভালোবাসাকে, নিজের প্রাণভোমরাকে এভাবে কষ্ট দিচ্ছিল। নিজের ওপর নিজেরই রাগ উঠছে অভ্রের। মন চাচ্ছে যে দুই হাত দিয়ে মায়াকে ব্যথা দিয়েছে সেই দুই হাত ভেঙে গুড়িয়ে দেয়। আপনি একটা অমানুষ। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আপনাকে ভালোবাসা, আপনাকে বিশ্বাস করা। আপনার মুখে না আরিয়ান ভাইয়ের নাম মানায় না। উনি আপনার মতো পশু না, নিচু মনের মানুষ না। আপনার স্পর্শকে, আপনার ছায়াও মারাতে আমার ঘৃণা হয়। মায়া এক দৌড়ে নিজের রুমে চলে যায়। অভ্র হতবিহ্বলের মতো চেয়ে দেখে সেটা। একটু আগের আগে বশবর্তী হয়ে যে বোকার মতো কাজ করেছিল সেটা নিয়ে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি সত্যি অমানুষ। এই দুই হাত দিয়ে মায়াকে কষ্ট দিয়েছি তাই না? এই দুই হাতকেও এই শাস্তি পেতে হবে। অভ্রের করা অত্যাচারগুলোর কথা মনে পড়তেই মায়া ভয়ে কুঁকড়ে উঠছে। আজ রাতে নিচেও নামে নিত্যাই খাওয়া হয়ে ওঠেনি। মায়া যে খায়নি এটা নিয়ে করো মাথা ব্যথা নেই। তাদের রান্না বন্যা তো মায়া করে দিয়েছে, তাতেই তার সন্তুষ্ট। রাতে মায়ের খিদে পায়, কিন্তু এত রাতে নেমে রান্নাঘর থেকে খাবার খাওয়ার সাহস হয়ে ওঠে না। শত হলেও এটা তো তার বাড়ি নয়। পরের বাড়ির আশ্রিতা হয়ে এতটা দুঃসাহস করার সাহস মায়ের নেই। কিন্তু পেট যে বাধা মানছে না। কিছু ভেবে না পেয়ে মায়া বাধ্য হয়ে নিচে নামে। উঁকি মেরে দেখে নিচে কেউ আছে কিনা। ড্রয়িং রুম পুরো অন্ধকার, তার মানে কেউ নেই। মায়া চুপি চুপি রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরের একটা বাতি সবসময় জ্বালানো থাকে, তাই রান্নাঘরে পৌঁছতে পারলে খবর পেতে কষ্ট হয় না। মায়া যেই না ফ্রিজ থেকে মিষ্টির পকেটটা বের করতে যাবে অমনি কেউ যেন তার পিছন থেকে কথা বলে ওঠে। রাতে না খেলে খিদে তো পাবেই। তা সময় মতো না খেয়ে মাঝরাতে জ্বরের মতো খাবার খাওয়াটা কেমন অভ্যাস? মায়া তড়িঘড়ি করে পিছনে তাকাতেই দেখে অভ্র বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু অভ্রের দুই হাত ব্যান্ডেজ করা, যা মায়ের কাছে অস্বাভাবিক লাগে। চোরের মতো খাবার চুরি করছিস রান্নাঘর থেকে, তাও আবার মাঝরাতে। মা দেখলে কি হবে জানিস নিশ্চয়। মায়া তার হাতে থাকা মিষ্টির প্যাকেটটা আবার ফ্রিজে রেখে কোনো কথা না বলে চলে যায়। রাতে যে তার খাওয়ার অধিকার নেই সেটা সে ভালোভাবেই বুঝতে পারে। অথচ পুরো সংসারের সকলের 3 বেলার খাবার মায় হাত পুড়িয়ে রান্না করে, মায়া সুস্থ থাকুক বা অসুস্থ। মায়া অভ্রকে পাশ কাটিয়ে যাওয়ার সময় অভ্র মায়ের হাতটা আলতো করে ধরে ফেলে। স্বাভাবিক অবস্থায় থাকলে হয়তো শক্ত করেই ধরত। আর মারতে ইচ্ছা করছে। তাহলে এখন মারবেন না প্লিজ, আমার অনেক ক্ষুধা লেগেছে, খালি পেটে আপনার মার সহ্য করতে পারবো না। আর আপনার হাতের অবস্থাও ভালো না, ঠিক হোক পরে মনের জ্বালা মিটিয়ে মাইরেন। তোর ব্যথা লেগেছিল তখন? অভ্রের প্রশ্নে মায়া খানিকটা অবাক হয়। কি বললেন? বললাম তোর কি তখন অনেক ব্যথা লেগেছিল। সই আমার অনেক রাগ হয়েছিল। রাগ? আপনার রাগ কেন হবে? আমার জানা মতে তো আমি কোনো ভুল করিনি, অন্যায়ও করিনি, আপনার সামনে যাইনি। তাহলে কি আমার দোষ? পৃথিবীতে আমাদের অজানা অনেক কিছুই ঘটে, যেটা সম্পর্কে আমাদের ধারণা একেবারেই শূন্য থেকে। ধরে নে এটা সেরকমই।
মা বাবা মারা যাওয়ার সাথে সাথে যে সন্তান সস্তা হয়ে যায় জানতাম না। আমি কি আসলেই এত সস্তা? আপনার রাগ উঠেছে তাই বলে আমার গায়ে হাত তুলবেন? মায়া মুখটা সাইড করে চোখের পানি মুছে। একমাত্র অভয় জানে তার বুকে কি ঝড় হচ্ছে। সত্যিকারের ভালোবাসায় প্রিয় মানুষরা চোখের পানি সহ্য করা অনেক কষ্টের। অভ্রের মন চায় নিজের হাতে মায়ের চোখের পানি মুছে দিতে, কিন্তু তার মনের কোনো এক অভিমান অভ্রকে বাধা দেয়। মায়ের ছাড়ে যাবি কেন? ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। প্লিজ এটা করো, আমি মা বাবার কাছে যেতে চাই। আর ভালো লাগে না এই জীবনটা। মরে আমি মুক্তি চাই। মায়ের মুখে মারা যাওয়ার কথাটা শুনে অভ্র নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। মায়ের বাম গালে সজোরে থাপ্পড় মারে, যাতে করে মায়া নিচে পড়ে যায়। মায়া গালে হাত দিয়ে কাঁদতে থাকে। অভ্র হাঁটু গেড়ে মায়ের সামনে বসে। মায়ের হাতটা গাল থেকে সরিয়ে অভ্র দুই হাত দিয়ে মায়ের মুখটা চেপে ধরে। এত সহজ মারা যাওয়া, এত সহজ মুক্তি পাওয়া। যা করেছিস তার ফল ভোগ না করেই পর পেয়ে যাবে আমার কাছ থেকে। তোর মুখে যেন কখনো মৃত্যু শব্দটা না শুনি। উঠে দাঁড়া আর ছাদে চল। আমি যাব না। আমি কি তোকে জিজ্ঞাসা করেছি তুই যাবি কিনা? উঠে বলেছি উঠবি, না হলে টিং ভেঙে রেখে দেব। চুপচাপ আমার সাথে আয়। মনে আছে মায়ের ছোটবেলায় আমরা ছাদে উঠে তারা গুনতাম। আকাশের সবচেয়ে বড় তারাটা ছিলাম আমি, আর তার পাশে সবচেয়ে জ্বলজ্বলে তারাটা ছিলিস তুই। অভ্র অমায়িক দৃশ্যে আকাশের দিকে তাকিয়ে আছে। অভ্রের দৃষ্টি আজ অজানা পর্যন্ত বিস্তৃত। ছোটবেলার স্মৃতিগুলো বর্তমানের হাজার রাগ অভিমানকে দূরে সরিয়ে দিয়েছে। তাই হয়তো অভ্রের আজ মায়াকে নিজের করে পেতে ইচ্ছে করছে। অভ্রের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে মায়া। অভ্রের আবেগপ্রবণ কথাগুলো অনুভূতিহীন চেহারা নিজেই শুনে যাচ্ছে সে। এত মার খাওয়ার পর মার প্রদানকারীর সাথে আর যাই হোক রোমান্টিকতা তৈরি হয় না। কিছু বল। আমি তো শুধু বক বক করে যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, তোমার ঘুমের দরকার নাও হতে পারে, আমার আছে। মায়া পিছন ঘুরে চলে যেতে থাকে, কিন্তু হাঁটার সময় কোনো কিছু যেন তার হাত ধরে টান দেয়। এতে মায়া অভ্রের বুকের সাথে ধাক্কা খায়, কিন্তু মাথা তুলে সোজা হয়ে দাঁড়ানোর আগের অভ্র ঝাঁপড়ে ধরে। প্রায় 6 মাস এই শান্তি অনুভব করি না। কেন বারবার আমাকে তোর স্পর্শ থেকে বঞ্চিত করিস? আপনি নিজের কর্মের কারণেই বঞ্চিত হন। এখানে আমি কোনো মাধ্যম না। কেন আমাকে ধোঁকা দিলি? মায়া অবাক হয়ে অভ্রের মুখের দিকে তাকায়। অভ্রের অশ্রুসিক্ত চোখ যুগল জানান দেয় তার ভিতরের চাপানো ঝড়ের কথা যা বাইরে থেকে সকলের অদেখা। ধোঁকা? আমি আপনাকে ধোঁকা দিয়েছি? আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে প্রত্যাখ্যান করেছে। যখন আমার আপনাকে সবচেয়ে বেশি দরকার ছিল ঠিক তখনই আমাকে ছেড়ে চলে গেছেন। এখন বলছেন আমি আপনার সাথে প্রতারণা করেছি। আমার সন্তানকে মেরে ফেলেছিস কেন? সন্তান? আপনার সন্তান মানে? নাটক কম কর মায়া, আমাদের সন্তান। তোর গর্ভে আমার সন্তান ছিল, তোর কি এতটুকু বিশ্বাস আমার ওপর ছিল না যে আমি তোকে আর আমাদের সন্তানকে স্বীকৃতি দিব? কেন নিজেকে নির্দোষ প্রমাণিত করতে গিয়ে আমাদের ভালোবাসার প্রতীককে মেরে ফেললি? অভ্র ভাইয়া, আপনি কি পাগল হয়ে গেছেন? কি সব আজবাজে কথা বলছেন? আমাদের এমন কোনো সম্পর্ক ছিল না, বুঝেছেন? কিভাবে আমি আপনার সন্তানকে গর্ভে ধারণ করব? হে, আমাদের মধ্যে কোনো ধরনের শারীরিক সম্পর্ক ছিল না, তবে ওই রাতে তো আমাদের মধ্যে কিছু হয়েছিল। কেন এখন সাধু সাজার ব্যর্থ চেষ্টা করছিস? আমি যদি অপরাধের দোষী হয় তাহলে তুইও একই অপরাধের দোষী। মায়া নিজেকে অভ্রের বাঁধন থেকে মুক্ত করে। আমি সজ্ঞানী কিংবা অজ্ঞানে কখনোই কারোর সাথে এসব পাপে লিপ্ত হয়নি। আমার উপর এসব আজে বাজে অভিযোগ আনা বন্ধ করুন। আমার চরিত্রের ওপর আঙ্গুল তোলা বন্ধ করুন। আমি চরিত্রহীনা নই। মায়া, আমি কি একবারও তোকে চরিত্রহীন বলেছি? তুই কিভাবে অস্বীকার করছিস সেই রাতে আমাদের মাঝে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আর আমাদের সন্তানকে? আপনার মাথা খারাপ হয়ে হচ্ছে? কিসের সন্তান, কার সন্তান? আমার থেকে দূরে থাকবেন। কখনো আমার সামনে আসবেন না। আপনার এই জঘন্য মন আর চেহারা আমি দেখতে চাই না। মায়া কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে নিচে চলে যায়। এদিকে অভ্র দোটানায় পড়ে। মায়ের কিছু মনে নেই। এটা কেমন কথা?
মায়ের চোখ দেখে মনে হচ্ছিল না যে সে মিথ্যা বলছে। তার বলা প্রতিটা কথাও সেটার পরিচয় দেয়। তাহলে কি অব্রের ভুল দেখেছে, ভুল জেনেছে? কিছুরই হিসাব মেলাতে পারছে না অব্র। কোনটা মিথ্যা কোনটা সত্য সবকিছুই যেন ধোঁয়াশা। এই ধোঁয়াশা কাটাতে গিয়ে যেন মায়াকে কষ্ট না দিয়ে ফেরি। সেদিন কি হয়েছিল আমাকে জানতেই হবে। ভার্সিটির প্রথম দিনেই শরীর দেখিয়ে ছেলেদের হাত করতে যাচ্ছিস? তাহলে ভার্সিটিতে না গিয়ে নাইট ক্লাবে যা। অনেক টাকা কামাতে পারবি। শখ করে মায়ের একটা প্রিয় শাড়ি পরায় অব্রের মুখ থেকে এমন বাজে মন্তব্য শুনতে হবে সেটা মায়া আন্দাজ করতে না পারলেও অবাক হয়নি। কারণ এর আগেও অব্রের মুখ থেকে হাজারো অরুচিকর মন্তব্য শুনতে শুনতে মায়া অভ্যস্ত। তাই এবার আর গায়ে লাগায়নি। শান্তমতো খাবার খেয়ে নেয়, কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না। তুই কি মানুষ হবি না অব্র? মেয়েদের সাথে কেমন ব্যবহার করতে হয় এখনো শিখিসনি? মায়া তোর বোন। বোনকে ভালোবাসতে শেখ। আমাকে না শিখিয়ে নিজের দিকে নজর দাও আরিয়ান ভাই। ভোর দুপুরে একটা মেয়েকে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে নেয়াটা কোন খানের ভদ্রতা? তখন তোমার মন থাকে না যে মায়া তোমার বোন? অব্র ভুলে যাচ্ছিস আমি তোর বড় ভাই, আমাকে সম্মান দিয়ে কথা বল। সম্মান পাওয়ার জায়গায় না থাকলে তো আমার কিছু করার নেই। অভ্র, আরিয়ান ভাইয়া ছাড়ো, ওনাকে ওনার মতো ভাবতে দাও। যার কেমন মন মানসিকতা সে সেরকম চিন্তা করে। আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। মায়া আরিয়ানের হাত ধরে, যা অভ্রের চোখ এড়ায় না। রাগে অভ্রের চোখ মুখ রক্তিম হয়ে উঠেছে। এমনিতেই মায়া সরি করে ভার্সিটিতে যাবে, অন্যদিকে আবার আরিয়ানের হাত ধরেছে। ব্যাপারটা অভ্রের কাছে অসহ্য হয়ে উঠছে। মায়ের হাতটা ধরে এক টানে আরিয়ানের বাঁধন থেকে মুক্ত করে নিজের কাছে নিয়ে আসে অভ্র। এতে মায়া হাতে কিছুটা ব্যথা পায়। কিন্তু অভ্র সেদিকে না তাকিয়ে সোজা মায়ের চোখের দিকে তাকায়। যা, শাড়িটা পাল্টে সালোয়ার কামিজ পরে আয়। কি হলো, কানে কথা যাচ্ছে না? যেতে বলেছি তোকে। আমি আপনার কথা মতো চলবো না। আমি আপনার কেন গোলাম না? ও তাহলে সহজ ভাষায় কাজ হবে না, কঠোর হতেই হবে। অভ্র মায়ের কাঁধের ব্যাগটা ফেলে দেয় সোফার উপর। তারপর একটানে শাড়ির আঁচলটা শরীর থেকে নামিয়ে ফেলে। অভ্রের এমন কাজে মায়া বিস্ময়ের চোখে তাকিয়ে রাখে কয়েক সেকেন্ড। তারপর হাত দিয়ে শরীর ঢাকার জন্য উদ্যত হলে অভ্র মায়ের হাতটা ধরে ফেলে। এখন শরীর ঢাকছিস কেন? অন্য ছেলেদের দেখাতে পারলে আমাকেও দেখা। আমি কি দোষ করেছি? আরিয়ান লজ্জায় ওই রুম ত্যাগ করে। অবশ্য মায়ের অর্ধনগ্ন শরীর যাতে আরিয়ানের চোখে না পড়ে ঠিক সেভাবেই দাঁড়িয়েছিল অভ্র। অভ্রের সুঠাম দেহের কারণে মায়া আড়ালে পড়ে যায়। আপনাকে অমানুষ বললেও কম বলা হবে। আমার গায়ে হাত দিতে লজ্জা লাগলো না আপনার? কেন লজ্জা লাগবে? এর আগেও আমি তোমাকে এই অবস্থায় দেখেছি। এটা তো নতুন না। আপনাকে কিছু বলা পাপ। আরিয়ান ভাইয়া এখানে ছিল, উনি কি মনে করবেন? আমি আমার জিনিসের যত্ন নিতে পারি জান, তুমি যেন তার চোখে না পড় সেই বিষয়ে আমি তোমার চেয়েও সচেতন। যাই হোক, দিনে দিনে আরো সুন্দরী হয়ে যাচ্ছিস। এরকম হলে নিজেকে নিয়ন্ত্রণ করা আমার জন্য কঠিন হবে। মায়া আর কিছু বলে না। মেঝেতে পড়ে থাকা শাড়িটা গায়ে দিয়ে ঠিকঠাক হয় সে। ব্যাগটা কাঁধে দিয়ে বাসা থেকে বের হতে নিলে অভ্রের কথায় দাঁড়িয়ে যায়। আমি তোকে নিয়ে যাব, তোকে চোখে চোখে রাখতে হবে যেন ছেলেদের সাথে মেলামেশা না করতে পারিস। অভ্র চৌধুরী বারবার আমার আর মায়ের মাঝে আসছে। ওকে আটকাতে হবে, তা না হলে মায়া কখনোই আমার হবে না। তোকে কি গাড়ি থেকে নামতে বলেছি? নামছিস কেন? ছেলেদের শরীর দেখানোর জন্য ধৈর্য থাকছে না তাই না? অভ্র, এটা মায়ের শাড়ি, ভার্সিটির প্রথম দিন তাই পড়েছি। আমাকে অপমান না করলে আপনার পেটের ভাত হজম হয় না। অভ্র কোনো কথা বলে না। পিছনের সিট থেকে একটা চাদর নিয়ে মায়ের শরীরে জড়িয়ে দেয়। আমি চাই না আমার জিনিসের ওপর করো নজর পড়ুক। এটা ভালোবাসা মনে করলে ভালোবাসা, অপমান মনে করলে অপমান। যেমন চায় ভাবতে পারিস। এখন নাম আমার গাড়ি থেকে। মায়া গাড়ি থেকে নেমে যায়। শোন, আমি তোকে নিতে আসবো। যদি দেখি মা তো বড়ি করে নিজে নিজে বাসায় চলে গেছিস, তাহলে বাসায় আজকে কিয়ামত হবে। বাবা, তোমার মনে হয় না মায়ের বিয়ের বয়স হয়ে গেছে? হঠাৎ এই কথা কেন আরিয়ান? দরকার আছে তাই বললাম বাবা।
তা দরকারটা কি সেটাই তো জানতে চাচ্ছি। মেয়েটা মাত্র ভার্সিটিতে উঠেছে, আর কয়েক বছর যাক তারপর দেখা যাবে। মেয়ে তো আমাদের সুন্দরী, ছেলে পেতে অসুবিধা হবে না। সেটা ঠিক, কিন্তু বাবা, আমার মনে হয় অব্রের মায়ের ওপর কোনো জোর আছে। তুই কি বলছিস সেটা জানিস? অব্র তোর নিজের ভাই, তার সম্পর্কে এত বড় কথাটা বলতে পারলি? ভাই তো কি হয়েছে? অপরাধ করলে কি বলা যাবে না? কিন্তু মায়া মাকে ছাড়া থাকতে আমার যে অনেক কষ্ট হবে। আমার বোনটা মায়াকে আমার কাছে আমানত হিসেবে রেখে গেছে। বাবা, আমি মায়াকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়ের পর ওকে নিয়ে অন্য কোথাও চলে যাব। এতে তোমার মায়াকে নিয়ে চিন্তা করতে হবে না, আর অব্রের থেকে মায়াও দূরে থাকবে। আরিয়ান, আমাকে কিছুটা সময় দে। আমি ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিব। ভার্সিটিতে নতুন হওয়ায় ক্লাসরুম খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে মায়াকে। এভাবে কখনোই ক্লাস খুঁজে পাবো না, কাউকে জিজ্ঞাসা করতে হবে। কিছু দূর যাওয়ার পর মায়া দেখলো বিল্ডিং এর দেয়ালে হেলান দিয়ে একজন সুঠামদেহী পুরুষ ফোনে কথা বলছে। মায়া ভাবলো তাকে একবার জিজ্ঞাসা করে দেখি, যদি বলতে পারে। এই যে মা, শুনছেন, কাইন্ডলি বলবেন ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোথায়? হঠাৎ এক মিষ্টি মেয়েলি কণ্ঠস্বর শুনে পিছনে ফিরে রোদ। শাড়ি পরা এক অপরূপ নারীকে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়, চোখের সানগ্লাসটা নামিয়ে ফেলে এই অপরূপ রূপখানি ভালো করে দেখার জন্য। আপনি কিছু বলছেন না কেন? আপনি জানেন না? কি জানতে চান বলুন। ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোথায়? ও, বাম দিকের দ্বিতীয় রুমটা। ও থ্যাঙ্কস। মায়া চলে যায়। রোদ দেয়ালে হেলান দিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। এক অসময়ে এলে তুমি রমণী, মনটা চুরি করে নিয়ে গেলে। কিন্তু তোমাকে তো আমি যেতে দিব না। সারা জীবন রেখে দিব এই বক্ষপিঞ্জরের মাঝে। কলেজের সবার সামনে দিতে মায়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে অভ্র। অভ্রের চোখ মুখ রাগে রক্তিম হয়ে উঠেছে। মায়া লজ্জায় মাথা নিচু করে অভ্রের সাথে সাথে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অভ্রকে এতটা রাখতে কখনো দেখেনি মায়া। আজকে যে তার কপালে দুঃখ আছে তা ভালো করেই আন্দাজ করতে পারছে সে। একসময় তারা গাড়ির কাছে এলে অভ্র এক হাত দিয়ে মায়ের হাতটা খামচে ধরে অন্য হাত দিয়ে গাড়ির দরজাটা খোলে। শরীরের সর্বশক্তিতে দিয়ে মায়াকে গাড়ির ভিতর ছুঁড়ে ফেলে দেয়। মায়া ভয় কুঁকড়ে যায়। অভ্র অন্য পাশ দিয়ে ড্রাইভার সিটে বসে। অভ্রের দিকে তাকাতেও মায়ের বুক কেঁপে উঠছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে অভ্রের নীরবতা, যা চারপাশের পরিবেশে এক ভীতিকর আবহাওয়ার সৃষ্টি করছে। মায়ের হৃদস্পন্দন ক্ষণে ক্ষণে এতটাই বেড়ে যাচ্ছে যেন কিছুক্ষণের মধ্যে হাঁটিটাই হয়তো বুক ভেদ করে বের হয়ে আসবে। মায়া গাড়ির মিররের দিকে তাকিয়ে অভ্রের মুখ দেখার চেষ্টা করে। অভ্র সাংঘাতিক ভাবে সামনের দিকে তাকিয়ে আছে আর দীর্ঘশ্বাস ফেলছে। আয়নার নিজের প্রতিচ্ছবির দিকে তাকাতেই মায়া নিজের গালে 5 আঙুলের ছাপ দেখতে পায়। কিছুক্ষণ আগে সবার সামনে অভ্র মায়ের গালে সজোরে এক থাপ্পড় মারে। আকস্মিক এই ঘটনায় মায়া সহ উপস্থিত সকলে বোকা বনে যায়। তারপর এক সেকেন্ডও দেরি না করে অভ্র মায়াকে নিয়ে আসে। এভাবে কিছু মুহূর্ত কেটে যাওয়ার পর অভ্র মায়ের দিকে তাকায়। অভ্রের রক্তিম চোখে চোখ পড়তেই মায়া নিজের চোখ সরিয়ে নেয়। অভ্র ক্ষিপ্ত গতিতে মায়াকে নিজের দিকে ফেরায়। এদিকে মায়া তো ভয়ে চোখ বুজে আছে। কোনো শব্দ বা স্পর্শ না পেয়ে মায়া বুঝতে পারে না অভ্র আসলে কি করতে চায়। হঠাৎ নিজের ঠোঁটের উপর অন্য কারো ঠোঁটের স্পর্শ পেতেই মায়ের শরীরে এক অজানা শিহরণ বয়ে যায়। কিছুক্ষণ পর অভ্র মায়াকে ছেড়ে দেয়। মায়া যখন শ্বাস নিতে ব্যস্ত তখন অভ্র আবার মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে এবার ভালোবাসার চেয়ে নিষ্ঠুরতা বেশি পরিলক্ষিত হয়। ভাইয়া, আমাকে ছাড়ো। ব্যথা পাচ্ছি। এতটুকুতেই ব্যথা পাচ্ছিস? তাহলে আমার পরবর্তী শাস্তি কিভাবে সামলাবি? পরবর্তী শাস্তি? শাস্তির কথা শুনতে মায়ের গলা শুকিয়ে যায়। তার চোখ মুখে একটা ভয় দেখে অভ্র একটা শয়তানি হাসি দিয়ে গাড়ি চালানো শুরু করে। সারা রাস্তা অভ্র বা মায়া কেউ কোনো কথা বলে না। মায়া তো ভিতরে ভিতরে ভয়ে কুঁকড়ে যাচ্ছে। কয়েকবার আর চোখে অভ্রের দিকে তাকায় সে। অভ্র আবেগহীন ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। আজ আবহাওয়াটাও কেমন গুমোট হয়ে আছে। সবকিছু মিলিয়ে মায়ের মনটা খালি দেখছে। গাড়ি একটা বাংলোর সামনে থামে। অভ্র সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামে।
কিন্তু মায়া নামে না। তোকে কি আমন্ত্রণ পত্র দিয়ে নামতে বলতে হবে? আমাকে কোথায় নিয়ে এলে তুমি? এটা আমার একটা বাংলো। কিন্তু আমাকে কেন এখানে নিয়ে এলে? এত তাড়াতাড়ি শাস্তির কথা ভুলে গেলি? শয়তানি হাসি। না, আমি যাব না। অভ্র এর কথা বাড়ায় না। গাড়ির দরজা খুলে মায়াকে কুলে করে ভিতরে নিয়ে যায়। হাতের বইগুলো সজোরে টেবিলের ওপর আছে মায়ের রোদ। তারপর গ্লাসে থাকা পানি এক ঢুকে খেয়ে ফেলে। কিছুতেই তার রাগ কমছে না। আমার সামনে দিয়ে আমার জিনিসকে উঠিয়ে নিয়ে গেলি তুই অভ্র। আমার জিনিসের গায়ে হাত দেওয়ার ফল তোকে ভোগ করতেই হবে অভ্র। এই রোদ আসান কখনোই নিজের জিনিস কারোর সাথে শেয়ার করে না। মায়া শুধু আমার। তুই এখন থেকে এখানে একলা আমার সাথে থাকবি। শুধু আমি আর তুই। শেষের কথাটা বলার সময় অভ্র মায়ের কানের খুব কাছে চলে যায়। কথা শেষে অভ্র মায়ের কানে হালকা করে একটা চুমু খায়। তারপর নিজেকে মায়ের শরীর থেকে আলগা করে অদ্ভুত দৃষ্টিতে মায়ের চোখের দিকে তাকায়। মায়া বুঝতে পারে অভ্র তাকে নিজের করে নিতে যাচ্ছে। এতে কিছুটা অস্বস্তিতে পড়ে মায়া। মুখটা অন্যদিকে ঘুরিয়ে কিছুটা গম্ভীর ভাবে কথা বলে, ভাইয়া আমরা অবিবাহিত, তুমি যেটা চাচ্ছি সেটা সম্ভব না। এভাবে অভ্রের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় অভ্র প্রথমে বিরক্ত হয়। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত একটা উত্তর দেয়ার অভ্রের মেজাজ তো আর বিগড়ে যায়। সে জোর হাতে মায়ের চোয়ালটা ধরে নিজের দিকে ফেরায়। এর আগে কি আমরা কখনো কাছে আসিনি? এর আগে কি আমরা দুজন এক হইনি? অভ্র এর মুখে এমন কথা শুনে মায়া যেন আকাশ থেকে পড়ে। না, কখনোই হয়নি। কেন বারবার আমাকে চরিত্রহীন বানানোর চেষ্টা করছেন? মায়া, এগুলো কি বলছিস? সত্যি তোর মনে নেই ওই রাতের কথা? কোন রাত? কিসের রাত? আমার জীবনে কোনো কলঙ্কিত রাত নেই যে রাতের কথা সবার সামনে বলতে আমার লজ্জা হবে কিংবা আমার মাথা কাটা যাবে। ও তার মানে আমার স্পর্শ তোর কাছে কলঙ্কের সমতুল্য? তাহলে কার স্পর্শ তোর কাছে সুখের? আরিয়ান ভাইয়ের। বিয়ের আগে আপনি সহ সকল ছেলের স্পর্শই আমার কাছে কলঙ্ক স্বরূপ। বারবার এসব কথা বলে আপনার মন মানসিকতার দৈন্যতার প্রমাণ দিবেন না। অভ্রকে তার রাগ বশবর্তী করে ফেললেও তার মনে হলো এসব অযথা রাগারাগির কোনো কারণ নেই। এসব করে বরঞ্চ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে। তাই নিজেকে শান্ত করার জন্য অভ্র রুম থেকে বাইরে বের হয়ে আসে। মায়া অভ্রের যাওয়ার দিকে তাকায় না। অভ্র যাওয়ার পর রুম তো ভালো করে দেখতে থাকে। অভ্র বরাবরই নিজের জিনিস গুছিয়ে রাখে। এবারও তার ব্যতিক্রম হয়নি। পরিপাটি করে রাখা বেডরুম, সাথে দক্ষিণ দিকে মুখ করে বড় বারান্দা। মায়া ধীর পায়ে সেই বারান্দার দিকে যায়। নিচের বাগানটাও পরিষ্কার পরিচ্ছন্ন। একটু খেয়াল করলে মায়া দেখতে পায় বাগানের অধিকাংশ জায়গায় গোলাপি গোলাপ গাছ লাগানো। এটা দেখে মায়া মুচকি হেসে দেয়। আপনার ভালোবাসার সুন্দর অংশটাই আমি চাই, ভালোবাসার ডার্ক সাইডটা আমাদের সম্পর্কে চির ধরাচ্ছে। আপনার ভালোবাসা আমি অনুভব করতে চাই, কিন্তু আপনার কর্মকাণ্ডই এর মাঝে বাধা হয়ে দাঁড়ায়। এতগুলো লোককে আমি প্রতি মাসে টাকা দিয়ে শুধু শুধু পুষছি। একটাও কাজের না তোমরা। একটা গাড়িকে ফলো করতে পারো না। কিভাবে ওরা তোমাদের চোখের বাইরে চলে যায়? রাবিশ। এক লাইনে দাঁড়িয়ে থাকা বডিগার্ড গুলো সব মাথা নিচু করে আছে। তাদের সামনে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রোদ। চোখে মুখে তার রাগের ছাপ যেন এক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। যেমন করে হোক, যেভাবে হোক 24 ঘন্টার মধ্যে আমার চোখের সামনে মায়াকে আমি দেখতে চাই। আর তোমরা আমার রুম থেকে বের হও। সকলে যেন প্রাণ হাতে নিয়ে রুম থেকে চলে যায়। মায়া, তুই আমার এক নেশায় পরিণত হয়েছিস। তোকে আমার দরকার। এবারে আমি অভ্রকে জিততে দিব না। কিছুতেই না। অভ্র, মায়া কোথায়? এত রাত হয়ে গেছে, বাসায় ফিরেনি কেন? অভ্র এর রুমের দরজায় দাঁড়িয়ে আছে আরিয়ান। অভ্র নিজের মতো জামা কাপড় গুছিয়ে ব্যাগে পড়ছে। আরিয়ানের দিকে তার কোনো নজরই নেই। যেন আরিয়ানের কোনো অস্তিত্বই অভ্র দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ উত্তের আশায় দাঁড়িয়ে থাকার পর উত্তর না পেয়ে তেতে উঠে আরিয়ান। অভ্র এর কাঁধ ধরে নিজের দিকে ফেরায়। তোকে একটা কথা জিজ্ঞাসা করেছি, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিস না। নিজেকে খুব লায়ক মনে করিস। মায়া কোথায়? আমি জানি তুই এটা খুব ভালোভাবেই জানিস।
অভ্র এক ধরকায় আরিয়ানের হাতটা সরিয়ে নেয়। ব্যাগে শেষ কাপড় তো ভরে চেইন আটকে দিয়ে বাঘ টাকাতে নেয়। অবশ্যই জানি মায়া আমার কাছে আছে। এমন এক জায়গায় লুকিয়ে রেখেছি যেখানে তুমি কি তোমার ছায়া ও মায়াকে স্পর্শ করতে পারবে না। কি বলতে চাস অভ্র? ভুলে যাস না আমি তোর বড় ভাই। বড় ভাই কথাটা বলা যতটা সহজ তার দায়িত্ব পালন করা তত কঠিন। তুমি এত জীবন সবার সামনে একটা ভালো মানুষের মুখোশ পরা ছিলে। আমিও তোমাকে ঠিক মতো চিনতে পারিনি, কিন্তু আজ আমার কাছে সবকিছু পরিষ্কার। তুমি খুব ভালো করেই জানতে আমি আর মায়া একে অপরকে ভালোবাসি। এটা তুমি মেনে নিতে পারিনি কারণ তুমিও মায়াকে পছন্দ করতে। তাই আমাদের আলাদা করতে তুমি একটা মিথ্যা নাটক সাজাও। মায়ের প্রেগন্যান্সি নিজে মিথ্যা ঘটনাকে সত্যি হিসেবে আমার সামনে উপস্থাপন করে যাতে করে আমি মায়াকে ঘৃণা করি। আর তুমি খুব সহজেই মায়াকে পেয়ে যাও। কিন্তু তুমি হয়তো জানো না অভ্রের কাছ থেকে মায়াকে আলাদা করা অসম্ভব। তুমি কেন পুরো পৃথিবীর মানুষও এটা পারবে না। এক নাগারে কথাগুলো বলে অভ্র রুম থেকে চলে যায়। আরিয়ানের রাগান্বিত মুখে ক্রমেই একটা শয়তানি হাসি ফুটে ওঠে। তুই কি চাস বা না চাস সেটা আমি দেখতেও চাই না। এখন থেকে সেটাই ঘটবে যেটা আমি চাইবো। প্রয়োজন হলে তোকে পৃথিবী থেকে সরিয়ে দিব। রাত প্রায় 11টা, এখনো বাসায় ফিরেনি অভ্র। এদিকে ভয় মায়া যেন জমে যাচ্ছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। চারিদিকে কেবল গাছ বন জঙ্গল। এদিকে সন্ধ্যায় খানিক ঝড় বৃষ্টি হওয়ায় ইলেকট্রিসিটিও চলে গেছে। মায়া অনেক খুঁজে একটা মোমবাতি পেয়েছে, তবে এখন সেটাও প্রায় শেষের দিকে। এই ছেলেটা আমাকে বিপদে ফেলা ছাড়া আর কিছু পারে না। এখনো কেন আসছে না? মায়ের ভিতরে এক ধরনের অস্বস্তি কাজ করছে। স্থির হয়ে বসতেও পারছে না। না ওর সাথে আর ঝগড়া করব না, না হলে এভাবে নিজেকেই শাস্তি পেতে হবে। হঠাৎ আশেপাশের সকল নিস্তব্ধতাকে চুরমার করে দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসে মায়ের কানে। অভ্র হয়তো ফিরে এসেছে এটা ভেবে এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। কিন্তু দরজার ওপর প্রান্তের মানুষ তাকে দেখে রীতিমতো হকচকিয়ে যায়। এমনকি ভয়ে দুপা পিছিয়ে যায় মায়া। রোদ স্যার, আপনি? সদর দরজা হাত করে খোলা, বাসায় কোনো লাইট জ্বলছে না, চারিদিক কেমন নিস্তব্ধ যেন গত কয়েক বছরেও এই বাড়িতে কেউ পা ফেলেনি। সবকিছু অভ্রের কাছে যেন ঘোলাটে লাগছে। মায়া কি তাহলে অভ্রকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল? না, এটা তো সম্ভব না। মায়ের পক্ষে এখন থেকে পালানো তো দূরের কথা, বাড়ির বাইরে পা রাখা অবিশ্বাস্য। অভ্র দোতলার রুমে যায় কিন্তু মায়ের কোনো হদিস পায় না। মাথায় এক রাশ চিন্তা আর মুখে হাজারো বিরক্তির ছাপ নিয়ে অভ্র বিছানায় বসে আছে। কি করবে সে? কোথায় খুঁজবে মায়াকে? হঠাৎ তার মনে পড়ল সিসিটিভি ক্যামেরার কথা। মায়াকে রেখে যাওয়ার সময় অন করে গিয়েছিল সে। দৌড়ে নিচে নেমে টিভিটা অফ করে। রাত 10টার পর থেকে কোনো ভিডিও ক্যাপচার হয়নি। অভ্র বুঝতে পারে এটা কেউ ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে, কারণ ইলেকট্রিসিটি চলে গেলে সাথে সাথেই জেনারেটর আসার কথা। কোনোভাবেই সিসিটিভি ক্যামেরা বন্ধ হবে না। এসব কি তাহলে আরিয়ান ভাইয়ের কাজ? না, এগুলো করতে তো সময় দরকার। তাহলে কে এসেছিল এখানে? কেই বা মায়া কি কিডন্যাপ করলো? অভ্রের মাথায় আরো চিন্তা ভর করে। কিছুতেই সে হিসাব মেলাতে পারছে না। সুন্দরী বউ থাকলে এই সমস্যা। টুম শব্দে অভ্রের ঘোর ভাঙে। মোবাইলটা হাতে নিয়ে দেখে কোনো এক অপরিচিত নম্বর থেকে তাকে মেসেজ করা হয়েছে। এতক্ষণে হয়তো বাসায় ফিরে নিজের প্রাণভোমরাকে খুঁজছিস। শত খুঁজলেও পাবি না, কারণ তোর প্রাণভোমরা এখন আমার অস্তিত্বের সাথে মিশে গেছে। আর আমার জিনিস আমি কারোর সাথে শেয়ার করি না, সেটা তো তুই ভালো করেই জানিস। যদি বুকে সাহস থাকে তবে আমার কাছ থেকে তোর মায়াকে নিয়ে যা। তোর সাথে অনেক পুরনো হিসাব মেলানো বাকি আছে। মেসেজটা পড়া সে হলে অভ্রতার ক্লান্ত শরীরটা সোফার ওপর ছেড়ে দেয় যেন কিছুই হয়নি। হাতে থাকা মোবাইলটা অফ করে পাশে ফেলে দেয়। হাস্যোজ্জ্বলতা দেখা যায় তার মুখে। রোদ, তুই যে এমন একটা কাজ করবি সেটা জানতে আমার বাকি নেই। আগের মতোই বোকা আছিস এখনো, ভেবেছিস অভ্রের কাছ থেকে মায়াকে নিয়ে অনেক বাহাদুরির কাজ করেছিস। আরে বোকা ছেলে, তোকে খুঁজে বের করার জন্যই আমি কোনো সিকিউরিটি রাখিনি। তুই যেন অতি সহজেই মায়াকে কিডন্যাপ করতে পারিস। জ্ঞান ফিরতেই নিজেকে অচেনা এক রুমে আবিষ্কার করে খানিকটা অবাক হয় মায়া।
তবে অজ্ঞান হওয়ার আগের স্মৃতিগুলো মনে পড়তেই মায়া বুঝে যায় যে এটা রোদের বাড়ি। বিছানা থেকে উঠে সোজা রুমের দরজা খোলার জন্য পা বাড়ায় মায়া। মায়াকে সময় না দিয়ে অন্য পাশ থেকে দরজা খুলে ভিতরে ঢুকে রোদ। এতে ধাক্কা খেয়ে মায়া পড়ে যেতে নিলে রোদ মায়াকে ধরে ফেলে। এভাবে তাকিয়ে আছেন কেন? জীবনে মেয়ে দেখেননি? আমাকে ছাড়ুন। তোমার নামের সাথে তোমার চেহারার অনেক মিল আছে মায়া। তোমার মায়াবী চেহারা বারবার আমার হৃদস্পন্দনকে বাড়িয়ে দেয়। আমাকে এমন এক অনুভূতির জগতে নিয়ে যায় যেখানে এর আগে আমি কখনো যাইনি। মায়া নিজের সর্বশক্তি দিয়ে রোদকে ধাক্কা দেয়। অন্যের ভালোবাসার দিকে নজর দেয়া বা একজন শিক্ষক হয়ে সেটাও জানেন না। নিজের ভালোবাসাকে আগলে রাখাকে নৈতিক দায়িত্ব বলে মনে করি। এতে পাপপূর্ণ বিবেচনা করার প্রয়োজন মনে করি না। এসব করে কি হবে বলে আপনি মনে করেন? জোর করে ভালোবাসা পাওয়া যায় না। পাওয়া যায়। আমি পাবো। কথাটা বলেই রোদ মায়ের দিকে এগুতে থেকে। এভাবে এগিয়ে আসতে দেখে আমায় কিছুটা ভয় পেয়ে পিছিয়ে যেতে থাকে। একসময় মায়ের দেয়ালে ঠেকে যায়। রোদ দেয়ালে 2 হাত রেখে মায়াকে আটকে দেয়। কি করছেন এসব? আমাকে যেতে দিন। পেশির গেলে ঠোঁট যুগল ছোঁয়ানোর মুহূর্তে ঘরের লাইটটা অফ হয়ে যাওয়ায় বিরক্তি ফুটে উঠে রোদের মুখে। এ সময় রোদ কিছুটা বেখেয়াল হওয়ায় মায়া এক ধাক্কা দিয়ে রোদকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। মায়ের ধাক্কায় রোদ কিছুটা পিছিয়ে গেলেও নিজেকে সামলে নেয়। কিন্তু ততক্ষণে মায়া দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। চারিদিকে মায়াকে না খুঁজে পেয়ে রুম থেকে বের হয় রোদ। বাইরে এসে রোদ দেখতে পায় এই রুম ছাড়া সবখানেই ইলেকট্রিসিটি আছে। এই কাজ যে কেউ ইচ্ছা করে করেছে সেটা বুঝতে বাকি থাকে না রোদের। এদিকে অপরিচিত বাসায় লুকানোর জায়গা খুঁজে পেতে অনেক বেগ পাচ্ছে মায়া। বাড়ির প্রত্যেকটা রুম বিশালাকায় হওয়ার পাশাপাশি আলোর অভাব নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মায়া একটা ছোট কুটুরির মতো জায়গা খুঁজে পায়। নিজেকে লুকাতে অন্ধকারে মিলিয়ে যায় মায়া। চারদিকে পুরানো জিনিস আর ধুলা। এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতে থাকতে মায়ের খুব কষ্ট হলেও সে শ্বাস চেপে বসে থাকে। রোদ মায়াকে খুঁজতে খুঁজতে স্টোর রুমের সামনে আসে। রোদ বুঝতে পারে মায়া এখানেই আছে, তার কারণ ঢোকার সময় মায়া দরজাটা আটকাতে ভুলে যায়। মায়াপ্রি, আমি জানি তুমি এখানে আছো। তাড়াতাড়ি নিজে থেকে বের হয়ে আসো, আমি তোমাকে কিছুই বলবো না। কিন্তু আমাকে যদি তোমাকে খুঁজে বের করতে হয় তাহলে কিন্তু আজকে তোমার খবর আছে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, আমার কাছে চলে আসো। বাইরে রোদের কণ্ঠস্বর শোনার সাথে সাথে মায়ের হাত পা জমে যায়। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টায় বারবার হেরে যাচ্ছে মায়া। চোখ দিয়ে কেবল পানি পড়ছে তার। কেন সে কিছু না ভেবে দরজা খুলতে গিয়েছিল। নিজের করা ভুলের এমন মাসুল দিতে হবে ভাবতে পারেনি মায়া। এদিকে 10 সেকেন্ড পর হয়ে যাওয়ার পরও মায়া বের না হওয়ায় রোদের রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। ভালো কথার আসলেই কোনো দাম নেই, তাই না? তুমি নিজে যে ভয়ানক পথটা বেছে নিলে। কথাটা বলেই রোদ স্টোর রুমের দিকে পা বাড়ায়। কিন্তু ঠিক এক মুহূর্ত পর মাথার পিছনে সজোরে আঘাত অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই সে জ্ঞান হারায়। পিছনে তাকিয়ে দেখতেও পারে না কে এই কাজ করেছে। মাটিতে লুটিয়ে পড়ে সে। মায়া অনেকক্ষণ নিস্তব্ধতায় চুপ করে বসে থাকার পর ধীরে ধীরে উঠে রুম থেকে বের হয়। তার ভীষণ অবাক লাগে হঠাৎ সবকিছু এমন নিশ্চুপ হয়ে গেল কেন। বাইরে এসে রোদকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে হকচকিয়ে উঠে মায়া। তারপর চোখ যায় সামনে দণ্ডায়মান লোকটির দিকে। অভ্র ভাইয়া তুমি। অভ্র মায়াকে নিজের বাহুডোরে বদ্ধ করে ফেলে। মাও নিজের ক্লান্ত শরীরের ভার অভ্রের ওপর ছেড়ে দেয়। অভ্র নিজের বুকে প্রাণরেশিকে আবদ্ধ রাখতে পেরে অসীম শান্তি, আরাম অনুভব করে। সময়টা যেন তাদের জন্য স্তব্ধ হয়ে যায়। দুজনের দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো শব্দ তখন বিরাজমান ছিল না। দীর্ঘ সময় এক অনিশ্চয়তার মাঝে থেকে মায়া অনেক ভীত হয়ে পড়ে। অভ্রকে যেন দ্বিতীয়বার হারাতে না হয় সেজন্য শরীরের সর্বশক্তি দিয়ে অভ্রকে ঝাঁপড়ে ধরে। মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠে মায়ের। কেন আমাকে একলা ফেলে চলে গিয়েছিলেন? কতটা ভয় পেয়েছিলাম জানেন? আর একটু দেরি হলেই। অশ্রুসিত হওয়ার কারণে বারবার মায়ের গলা বেজে যাচ্ছে। অভ্রপান পেতে প্রতিটা কথা, প্রতিটা শব্দ অনুভব করছে। কিন্তু মায়ের এভাবে থেমে যাওয়া, কান্নায় ভেঙে পড়ার শব্দ অভ্রকে বাস্তবে ফিরিয়ে আনে। অভ্র মায়াকে তার সামনাসামনি দাঁড় করিয়ে 2 হাতের মাঝে মায়ের মুখটাকে নেয়।
দুই আঙ্গুল দিয়ে মায়ের চোখের পানি মুছে দেয়। তুই যে আমার প্রাণ ভোমরা রে মায়া। তোর কষ্ট হলে একই কষ্ট আমার হয়। আমার অন্যায় হয়েছে তোকে এভাবে একলা রেখে যাওয়া। মাফ করে দে। মায়া প্রতিউত্তরে কিছু না বলে আবার অভ্রকে জড়িয়ে ধরে। তবে এবার আর শক্ত করে ধরে। মায়া, আমার বুকের পাঁজর ভেঙে ফেলবি নাকি? আস্তে ধরে। না, আস্তে ধরলেই তুমি চলে যাবে। আমাকে এখান থেকে নিয়ে যাও। তোকে নিয়ে যাওয়ার জন্যই তো এসেছি। এই জানোয়ারের কাছে আমার ভালোবাসাকে রেখে যাব নাকি? অভ্র ঘৃণা ভরে অচেতন রোদের দিকে তাকায়। মায়াকে সরিয়ে রোদকে মারতে উদ্যত হলে মায়া তাকে বাধা দেয়। প্লিজ চলো এখন থেকে। অভ্রের কথা না বাড়িয়ে মায়ের হাত ধরে ওই বাড়ি থেকে বের হয়ে আসে। ছি অভ্র, তোকে আমি এই শিক্ষা দিয়েছি। তুই যে আমার ছেলে ভাবতেও আমার খারাপ লাগছে। বাবা, ছোটবেলা থেকেই দেখে এসেছি যে তুমি আমার সকল কাজকে খারাপ অন্যায় বলে প্রতিপন্ন করো। আর ভাইকে মাথায় তুলে রাখো। কেন বাবা, কেন? ভাইয়ের কোনো দোষ তোমার চোখে পড়ে না? আরিয়ানের নামে একটা বাজে কথা বললে টেনে তোর জিভ ছিঁড়ে নেব। আরিয়ান তোর মতো মায়ের দিকে কোন নজর দেয়নি। ভালোবেসেছে, বিয়ে করতে চেয়েছে। আর তুই জোর করে মায়াকে অন্য একটা জায়গায় বন্দি করে রেখেছিস। বাবা, তুমি সবটা না জেনে আমাকে দোষারোপ করছো। আমার আর কিছু জানার দরকার নেই। আমি আরিয়ান আর মায়ের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দিতে চাই। আশা করি তুমি এই বিয়েতে বাধা দেওয়ার ভুল করবে না। বাবা, এই মায়া কেবল অভ্রের। মায়াকে ছাড়া যেমন অভ্রের অস্তিত্ব নেই, তেমনি অভ্রকে ছাড়া মায়ের কোনো অস্তিত্ব নেই। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে আরিয়ানের চোখে চোখ রেখে স্পষ্ট গলায় কথাগুলো বলল মায়া। কিন্তু তাতে আরিয়ানের বিন্দু মাত্র হেলদোল নেই। পকেটে হাত গুজে মুখে ডোন্ট কেয়ার টাইপের একটা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মায়া ভেবেছিল আরিয়ান হয়তো রেগে যাবে, কিন্তু এত হালকা ভাবে মায়ের কথাগুলো নিবে ভাবতে পারেনি সে। আবারও শরীরের সমস্ত রাগ একত্র করে আরিয়ানকে কিছু কঠিন কথা বলতে যাবে, ঠিক তখনই আরিয়ান বলে ওঠে, অভ্রের একদিনের ট্রেনিং এ ভালোই পরিবর্তন হয়েছে তোর। বড় হয়েছিস, তোর মামার কথার ওপর কথা বলতে শিখে গেছিস। আজ কোথায় গেল তোর মামার প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা? বাতাসে মিলিয়ে গেল। কড়া একটা চাল দিল আরিয়ান। মায়া তার মামার দিকে তাকায়। তোফাজ্জল সাহেব অভ্রের বাবা, মাথা নিচু করে রেখেছে। মা বাবা মারা যাওয়ার পর থেকে তোফাজ্জল সাহেবই মায়ের যত্ন নিয়েছে। বলতে গেলে নিজের মেয়ের মতো মায়াকে মানুষ করেছে। তার কথার বিরুদ্ধে যাওয়ার কথা মায়া হয়তো কিছুদিন আগে হলে চিন্তাও করতো না। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আজ যদি মায়া চুপ করে সব মেনে নেয়, তাহলে অভ্রকে হারাতে হবে, যেটা মায়ের পক্ষে সহ্য করা অসম্ভব। মামার প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা কোনোটাই কমেনি। সেগুলো আগে যেমন ছিল, এখনো ঠিক একই আছে। কিন্তু তাও যদি তোমার মনে হয় আমি মামাকে অসম্মান করছি, তাহলে এটা তোমার ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছু নয়। মায়া পরের লাইন বলতে যাওয়ার মুহূর্তে সদর দরজা দিয়ে অভ্রের আগমন ঘটে। বাসার ড্রয়িং রুমে এভাবে সবার অস্তিত্ব দেখে কিছুটা অবাক হয় সে। তোমরা এখানে কি করছো? কয়েকদিন পর না বাড়িতে বিয়ে, কত কাজ জানো। এই তো আমি মাত্রই কেটারারদের সাথে কথা বলে এলাম। বাড়ির সবচেয়ে বড় ছেলের বিয়ে বলে কথা, রাজকীয়ভাবে আয়োজন করতে হবে। তা না করে তোমরা এখন গোলটেবিল বৈঠক করতে বসেছো। অভ্রের কথায় মায়া যতটা না অবাক হয়ে, তার চেয়ে অবাক হয় আরিয়ান। চোখের সামনে অভ্রের এত পরিবর্তন দেখে ঘাবড়ে যায় সে। আবার কি প্ল্যান করছে কে জানে। অভ্রকে বিশ্বাস নেই। তবে মনের কথাগুলো মনের মাঝেই রাখে আরিয়ান। মুখে মিথ্যা হাসি নিয়ে বলে, কি করে বিয়েটা হবে ভাই? দেখ না পানি রাজি না বিয়েতে। কি বলো মায়া রাজি নয়? কেন? আরিয়ান ভাইয়ের মতো এত সুদর্শন যোগ্য ছেলে আমাকে দুইটা দেখাতো। তোর 7 জন্মের ভাগ্য আরিয়ান ভাইকে স্বামী হিসেবে পাবি তুই। মায়া নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। এ কি সত্যি অভ্র নাকি অভ্রের চেহারা ধারণ করে অন্য কেউ তার সামনে দাঁড়িয়ে আছে? কিরে, চুপ করে আছিস কেন? বল, কেন বিয়ে করবি না? মায়া আজ বড়ই নির্বাক। এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেটা জানতো না। আন্দাজও করতে পারেনি কখনো। অভ্র হঠাৎ এতটা পাল্টে যাবে, মায়ের এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তাই কিছু না বলেই রুম থেকে চলে আসে। ভাইও তুমি চিন্তা করো না, মায়া হয়তো লজ্জা পেয়েছে।
তোমার সাথে ওরই বিয়ে হবে। সব দায়িত্ব আমার। তুই দায়িত্ব নিয়ে যদি আমাদের বিয়েটা দিস তাহলে তো আমার এর কোনো চিন্তায় থাকে না। এতটাও নিশ্চিন্ত হয়ে মনে হয় ঠিক না ভাই। কাউকে এতটাও ভরসা করতে হয় না। আচ্ছা, তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন কাবার করে ফেলবে? যাও, কাজে লেগে পড়। এক এক করে সবাই চলে গেল, শুধু দাঁড়িয়ে আছে অব্র আর আরিয়ান, দুজনে দুজনের মুখোমুখি হয়ে। এত মনোযোগ দিয়ে কি দেখছো ভাই? আমার রূপ কি বেড়ে গেছে নাকি? না, চোখের সামনে জলজ্যান্ত মির্জাফরকে দেখার সুযোগটা মিস করি কিভাবে বল? তাই ভালোভাবে দেখে নিচ্ছি। মির্জাফর তা মন্দ বলনি। মির্জাফর সই। তুই সবার চোখে ধুলা দিতে পারলেও আমার চোখে এত সহজে পারবি না অব্র। মনে রাখিস আমি তোর বড় ভাই। দেখা যাক কে কার চোখে ধুলা দেয়। নিজের সৌন্দর্য দিয়ে ছেলেদের ঘায়েল করা কবে থামবি মায়া? তোর মায়ের বাঁধনে আর কতজনকে বাঁধবি? শাড়ির আঁচলটা কাঁধে দিয়ে শাড়ির কুচিটা ঠিক করছে মায়া। তাতে তার ফর্সা পেটের অনেকখানি দৃশ্যমান। কিন্তু রুমে মায়া একলা থাকায় আঁচলটা ঠিক করার প্রয়োজন বোধ হয় না। এদিকে একজন যে নেশালো চোখে তার দিকে দৃষ্টি আরোপ করছে, সেদিকে তার মনোযোগ নেই। নিরবিচ্ছিন্ন নীরবতার মাঝে নেশালো গাম্ভীর্যপূর্ণ একটা কণ্ঠস্বর তার মনোযোগ কেড়ে নেয়, সেই সাথে মায়ের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। তড়িঘড়ি করে আয়নায় তাকাতেই নিজের পিছনে অভ্রকে দেখে খানিকটা অবাক ও বিরক্ত হয়। তাড়াতাড়ি শাড়িটা গায়ে দিয়ে পেছনে ফিরে তাকায়। অভ্র মায়ের দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অপরদিকে মায়ের চেহারায় রাগের চিহ্ন স্পষ্ট ফুটে উঠেছে। আপনার সাহস কি করে হয়ে বড় ভাইয়ের বউয়ের রুমে নক না করে ঢুকতে? বাহ, বিয়ে তো এখন হয়নি, তার আগেই নিজেকে একজনের বউ বলে দাবি করছিস। তাতে আপনার কি? আমার হবু স্বামী এটা শুনলে বরং খুশি হবে যে আমি তাকে বিয়ে করতে রাজি হয়েছি। অভিমান হয়েছে? হওয়াটা স্বাভাবিক। কিন্তু অভিমান করার আগে একবার তো জিজ্ঞাসা করতে পারতি কি কারণে, কোন পরিস্থিতিতে আমি কথাগুলো বলেছিলাম। প্রয়োজন বোধ করি না। কারণ আপনি আমাকে মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছু দেননি। প্রথম দিন থেকেই মিথ্যা বলে যাচ্ছেন, এমনকি নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে আপনার বড় ভাইয়ের কাছে বেচে দিয়েছেন। এভাবে কখনোই একটা সম্পর্ক টিকে না। আমি তোকে মিথ্যা আশ্বাস দিয়েছি না তো কি? একবার কাছে টেনে নিবেন আর একবার দূরে সরে ফেলে দিবেন, আমি আপনার খেলার পুতুল। আমার ভালোবাসার কোনো দাম নেই আপনাদের কাছে, আমার ইচ্ছার কোনো মূল্য নেই। আমি কারো খেলনার সামগ্রী হতে চাই না মার অভ্র। তুই অবিশ্বাস করিস যে আমি তোকে ভালোবাসি। করতাম না, কিন্তু এখন করছি। আপনার কর্মকাণ্ড আমাকে অবিশ্বাস করতে বাধ্য করছে। মায়ের বলা কঠোর কথাগুলো যেন অভ্রের বুকে তীরের মতো বাঁধে। যার জন্য এত কিছু, যাকে পাওয়ার জন্য এত পরিকল্পনা, সেই অভ্রকে বিশ্বাস করতে যাচ্ছে না। নিজের ভাগ্যের ওপর বড়ই করুণা হচ্ছে অভ্রের। একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, মায়া কেন বারবার প্রমাণ করে দিস যে তোকে ভালোবেসে আমি ভুল করেছি? তোকে ভালোবাসা আমার উচিত হয়নি। আমার ভালোবাসা বোঝার ক্ষমতা তোর নেই। বা এখন সব দোষ আমার। আপনারা সবাই কি চান বলুন তো আমার কাছ থেকে? মায়ের চোখ বেয়ে ক্রমাগত পানি পড়তে থাকে। বাম হাতের তালু দিয়ে সেটা তৎক্ষণাৎ মুছে ফেলে। আমি যেদিন থাকবো না সেই দিন কাকে নিয়ে খেলবেন আপনারা? মায়ের মুখে এমন একটা কথা শুনবে ভাবতে পারেনি অভ্র। মায়া অনেক ধৈর্যশীল মেয়ে। শত বিপদেও নিজেকে শক্ত রেখেছে, কখনো ভেঙে পড়েনি। শত অপমান হাসি মুখে মেনে নিয়েছে, কখনো বিলাপ করেনি। আজ এখন মায়াকে দেখছে অভ্র। নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে মায়াকে না সারা জীবনের জন্য হারাতে হয়, এই দুশ্চিন্তা অভ্রের মাথায় ভালোভাবেই গেঁথে যায়। অভ্র মায়ের একেবারে কাছে চলে আসে। রক্তিম চোখ যুগল মায়ার অশ্রুসিক্ত চোখের সাথে মিলতেই মায়া তার চোখ নামিয়ে নেয়। অভ্র হাত দিয়ে মায়ের থুতনিটা করে চেপে ধরে। আমার মৃত্যু কামনা কর, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু আর একবার যদি নিজের মৃত্যু কামনা করেছিস তাহলে মৃত্যুর স্বাদ বুঝিয়ে দেব। কথাটা মনে রাখিস। অভ্র হালকা করে মায়াকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। বিকেলের বাতাসে হালকা আর্দ্রতা অনুভব করে মায়া। হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে। বৃষ্টির কথা ভাবতে ভাবতেই চারপাশের পরিবেশ মেঘে ঢেকে যায়। কালো ঘন মেঘ যেন মায়ের মনে ঘনীভূত হওয়া দুঃখ কষ্টে জানান দিচ্ছে।
বৃষ্টির হালকা ঠান্ডা ও হৃদয়ে জুড়ানো বাতাস উপভোগ করতে মায়া বারান্দার গ্রিল ধরে দাঁড়ায়। ইচ্ছা হয় বৃষ্টিতে ভিজতে, কিন্তু কিছু কারণে মায়া আর বৃষ্টিতে ভিজে না। আজ মায়ের কথা খুব মনে পড়ছে মায়ার। আজ মা বেঁচে থাকলে হয়তো এত দুর্ভোগ পোহাতে হতো না। পেছনে থেকে কেউ যেন মায়াকে জড়িয়ে ধরে। মায়া প্রথমে ভেবেছিল অভ্র, কিন্তু হঠাৎ মনে পড়লো অভ্র তো বাসায় নেয়। তবে কে মায়াকে জড়িয়ে ধরল? আরিয়ান ভাই। মায়া নিজেকে ছাড়িয়ে পিছনে ফিরে তাকায়। রোদ, আপনি কি ভেবেছিলে জান আমি আর ফিরে আসবো না? আমি আমার ভালোবাসাকে আগলে রাখতে জানি। তোমার প্রতি টানে আমাকে এখানে এনেছে। সরুন আমার কাছ থেকে। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবে? করো। তবে সেই চিৎকার আমি ছাড়া আর কেউ শুনবে না, কারণ বাড়িতে আমি আর তুমি ছাড়া কেউ নেই। মায়া ওঠ, ঘুমের মধ্যে চিৎকার করছিস কেন? আরিয়ানের ডাকে মায়া শোয়া থেকে উঠে বসে। সদ্য দেখা স্বপ্নের কথা কোনোভাবেই ভুলতে পারছে না সে। কেবল দৃশ্যগুলো চোখের সামনে একের পর এক ভেসে উঠছে। কিরে, এভাবে ঘামছিস কেন? দুঃস্বপ্ন দেখেছিস? আরিয়ানকে নিজের এত কাছে দেখে মায়ের অস্বস্তি আরো কয়েক গুণ বেড়ে গেল। এই সময়টাতে অভ্রকে খুব দরকার ছিল মায়ের। তার বুকে মাথা রাখলো হয়তো সকল ভয় ভীতি কেটে যেত। না, ঠিক আছি। তুমি এখন যাও। মায়ের উত্তরটা যেন আরিয়ানের পছন্দ হলো না। বিছানা থেকে সে উঠে দাঁড়ায়। এখন থেকে নিজের পাশে আমাকে অভ্যাস করেনি। কারণ বিয়ের পর এরকম করে দূরে থেকে দেয় আমি কখনোই বরদাস্ত করব না। মায়া এতক্ষণে নিজেকে সামনে নেয়। স্বপ্নের ওদের যন্ত্রণা, বাস্তবে আরিয়ানের জ্বালাতন, সব মিলিয়ে মায়ের মেজাজ চিরিক্ষি হয়ে উঠেছে। দিবাস্বপ্ন দেখা বন্ধ করো ভাইয়া, তোমাকে আমি ছোট থেকে ভাইয়ের চোখে দেখে এসেছি, সারা জীবন সেই চোখেই দেখব। আমাকে বিয়ে করার কথা মাথা থেকে ফেলে দেয় তোমার জন্য শ্রেয়। আরিয়ানের কাঠখোট্টা মুখে একটা শয়তারা চিহ্নদানি হাসি ফুটে উঠল। সে তার মুখটাকে মায়ের খুব কাছে নিয়ে যায়। সময় সব কিছু বলে দিবে মায়া। তুই আমাকে ভাইয়ের চোখে দেখলেই যে এটা আমার দায়িত্বে পড়বে, তোকে বোনের চোখে দেখা এমন তো নয়। ছোট থেকেই তোকে ভালোবাসি, কিন্তু তুই সব সময় অভ্র অভ্র করে বাড়ি মাথায় তুলটিস। আমাকে কোনো পাত্তাও দিতিস না। কিন্তু তোর বিপদে কোথায় ছিল অভ্র? আমি ছিলাম তোর পাশে। তাও আমাকে তোর ভালো লাগে না। আমার ব্রেন ওয়াশ তুমি শত চেষ্টার পরেও করতে পারবে না। হা হা হা, আমার তোর ব্রেন ওয়াশের কোনো প্রয়োজন নেই মায়া। তোর আশিকি তোকে বিয়ে করতে নাকচ করেছে। তাই ভালোভাবে বলছি, মেনে নে আমাকে আর রাজি হয়ে যা। কখনোই না। কি জানিস মায়া, গাদা পানি ঘোলা করে খায়। তুইও রাজি হবি, কিন্তু আমার ভয়ঙ্কর রূপ তোর সামনে আনার পর। কথাটা বলার পর আরিয়ান হন হন করে হেঁটে চলে যায়। কি বললো? ভয়ঙ্কর রূপ মনে? ও আমার অভ্রের কোনো ক্ষতি করবে না তো? আজ মায়া আর আরিয়ানের আংটি বদল। সমস্ত আয়োজন অভ্র নিজ হাতে করেছে। বলতে গেলে এসবে আরিয়ানের চেয়ে অভ্রের আগ্রহ যেন খানিক বেশি। মায়া আংটি বদল অনুষ্ঠান হোকটা চায়নি। সকাল থেকে সে দরজা বন্ধ করে বসে আছে। কেউ পারছে না দরজা খুলতে। এদিকে মায়ের মামি দরজার গোড়ায় বসে বসে বিলাপ পারছে। আমার এক ছেলেকে দিয়ে তার হয় না, দুজনকেই তার চাই। এ কেমন মেয়ে মানুষ যার চরিত্রই ঠিক নেই? আমার ছেলেটা তাকে পছন্দ করলো। মায়ের এসবের দিকে কোনো খেয়াল নেই। সে এসব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তাই ভাবতে ব্যস্ত। কি হতো দূরে কোথাও চলে গেলে? কেন আসতে হলো এখানে? দূরে দুজনে যেমন পারতাম তেমন থাকতাম, এসব বিপদ থেকে তো বাঁচতাম। মায়ের দরজা না খোলার ঘটনাটা আরিয়ানের কানেও যায়। সকাল সকাল গোসল করে গোল্ডেন কালারের একটা শেরবানি পরে রেডি হয়েছে আরিয়ান, আর এখন যদি শোনে যে তার হবু বউ দরজা বন্ধ করে ঘরে বসে আছে, তাহলে কার মেজাজই বা ভালো থাকে? রাগে অগ্নিমূর্তি হয়ে সে উপস্থিত হয় মায়ের রুমের সামনে। তারপর সবাইকে সরিয়ে দিয়ে দরজা ধাক্কা দিতে থাকে। কিন্তু তাও মায়া দরজা না খোলায় হাতের সমস্ত শক্তি দিয়ে দরজাটা ভেঙে ফেলে। মায়া চমকে ওঠে। এভাবে দরজা ভেঙে আরিয়ান ভাই ভিতরে ঢুকবে ভাবতেই পারেনি মায়া। আরিয়ান কোনো কথা না বলে মায়ের হাতটা শক্ত করে ধরে টেনে বিছানা থেকে উঠিয়ে দাঁড় করায়। তারপর টানতে টানতে মায়াকে ড্রয়িং রুমে নিয়ে আসে। আরিয়ানের সাথে পা মিলিয়ে চলতে গিয়ে মায়ের অনেক কষ্ট হয়, কয়েকবার হোঁচট খায়। তবে আরিয়ান শক্ত করে ধরে রাখায় পড়ে যায় না।
বাবা, কাজী ডাকো, আমি আজকেই বিয়ে সেরে ফেলতে চাই। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। আরে আমাকে ছাড়াই বিয়ে করে নিচ্ছ আরিয়ান ভাই? তাও আবার আমার বাগদত্তাকে বিয়ে করছো? আরিয়ান সহ্য সকলে পিছনে ফিরে তাকায়। আরিয়ানের সাথে একজন ভদ্র মহিলা দাঁড়ানো। মা ওই মহিলাকে দেখে অবাক। এতক্ষণ সোফার এক প্রান্তে বসে সে অশ্রু বিসর্জন করছিল। আর কয়েক মুহূর্ত দেরি হলেই হয়তো মায়ের আর অভ্রকে পাওয়া হতো না। আরিয়ান ঠিক এটাই চেয়েছিল, অভ্রের অক্ষরে মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। একবার বিয়েটা সম্পন্ন হয়ে গেলে অভ্র আর মায়া শত চেষ্টা করেও এক হতে পারত না। মায়াকে সারা জীবনের মতো বন্দী হতে হতো আরিয়ানের ভালোবাসা নামক পিঙ্গরের মধ্যে। কিন্তু অভ্রের হঠাৎ এই আগমন মোটেও সুখকর হলো না আরিয়ানের জন্য। বলতে গেলে আরিয়ানের এতদিনের সাজানো খেলা এক মুহূর্তে যেন ভেস্তে গেল। এটা শুধু যে অভ্রের জন্যটা নয়, অভ্র সাথে করে যাকে নিয়ে এসেছে তার জন্য বটে। মায়া বাড়ির সবাইকে ডিঙিয়ে এক দৌড়ে ভদ্র মহিলার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। চোখের পানি আজ যেন মায়ের বাধা মানছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, মা, তুমি বেঁচে আছো। মায়ের মাও এত বছর পর মেয়েকে দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। বারবার মেয়ের মাথায় মুখে হাত বুলিয়ে দিচ্ছে আর প্রাণ ভরে তার সন্তানকে দেখছে। হেমা, আমি বেঁচে আছি। তোর জন্য হলেও আমাকে যে বেঁচে থাকতে হয়েছে। তবে আরিয়ান ভাই সর্বাত্মক চেষ্টা করেছে ফুপিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। কিন্তু একটু ভুলের জন্যটা আর হলো না। আরিয়ান রীতিমতো ঘামছে। সকলের চোখ বর্তমানে আরিয়ানের দিকে। কি কি বলছিস এসব? আমি কেন ফুপিকে মারতে চাইবো? ফুপি, তুমি কেন আছো? জানো আমি তোমাকে কত মিস করেছি। মায়ের মার আগে মায়াকে সামনে থেকে সরিয়ে দেয়। বড় বড় পা ফেলে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। লজ্জা লাগে না আমাকে ফুপি বলে রাখতে? আমি তো তোকে আমার সন্তান তুল্য মনে করতাম, আর তুই কিনা ছি ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। ফুপি, বিশ্বাস করো আমি কিছু করিনি। অভ্র তোমাকে ভুল বুঝিয়েছে। ঠাসস। মায়ের মা সজোরে আরিয়ানের গালে চড় বসিয়ে দেয়। আর একটাও মিথ্যা কথা বলবি না। অভ্র আজ না থাকলে আমার আর আমার মেয়ের মুখটা দেখা হতো না। তুই মায়ের বাবাকে মেরেছিস, তাই না? এতক্ষণ তোফাজ্জল সাহেব অবাক দৃষ্টিতে সব ঘটনা পর্যবেক্ষণ করছিলেন। এতদিন পর নিজের বোনকে দেখে যতটা না খুশি হয়েছেন তার চেয়ে বেশি অবাক হয়েছেন নিজের ছেলের কুকীর্তির কথা জেনে। লজ্জায় তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। একসময় আর না পেরে নিজের ছেলের কাছে এগিয়ে যায় আর তার গালে একটা চড় বসিয়ে দেন। তুই আমার ছেলে ভাবতেও আমার লজ্জা হচ্ছে। তোকে জন্ম দেয়াটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আজ তোকে আমি পুলিশের হাতে তুলে দেব। যা জেলে গিয়ে নিজের কর্মফল ভোগ কর। সকলের কুকথা শুনতে শুনতে আরিয়ানের রাগ মাথাচাড়া দিয়ে ওঠে। মূলত সেই সুযোগের অপেক্ষায় ছিল। সকলে তার কাছ থেকে একটু দূরে যেতেই মায়াকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয় এবং সাথে সাথেই তার গলায় একটা ছুরি ধরে। ঘটনাগুলো সকলে বুঝে ওঠার আগেই হয়ে যায়। তাই কেউ আরিয়ানকে বাধা দিতে পারে না। আরিয়ান মায়ের হাত পিছনে নিয়ে চেপে ধরে আছে। মায়া ব্যথায় শ্বাস আটকে দাঁড়িয়ে আছে। একটু এদিক ওদিক হলেই মায়ের গলার বিপরীতে থাকা ধারালো ছুরিটা তার চামড়া ভেদ করবে। হে, আমি মেরেছি ফুফাকে। ফুফিকে মারার চেষ্টাও আমি করেছি। যা করেছি সব করেছি মায়াকে পাওয়ার জন্য। মায়াকে আমি ছোট থেকেই অনেক ভালোবাসি। কিন্তু ফুফা মায়ের সাথে অভ্রের বিয়ে ঠিক করে। এই কারণেই আমি ফুফাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেয়। হা হা, মায়া শুধুমাত্র আমার। আমি যদি মায়াকে না পাই তাহলে আর কেউ পাবে না। কেউ না। কিরে, এভাবে খাটের কোণে ঘাপটি মেরে বসে আছিস কেন? অভ্রের কর্কশ কণ্ঠে মায়ের ধ্যান ভাঙে। কয়েক মিনিটের মধ্যে মায়ের জীবনটা প্রায় ওলটপালট হয়ে গেছে। তাই খানিকটা অবসর সময় পেয়ে মায়া হিসাব মেলাতে ব্যস্ত ছিল। কিন্তু সেটা আর হলো কোথায়? অভ্র ঘরের দরজা আটকাতে আটকাতে কথাগুলো বলে। দরজাটা বন্ধ করে সে মায়ের পাশে বিছানায় বসে পড়ে। মায়ের মুখ দেখেই অভ্র বুঝতে পারে যে মায়ের মন খারাপ, তবে খারাপ হওয়াটাই স্বাভাবিক। আরিয়ান ভাইকে সে অনেক সম্মান করত, নিজের বড় ভাইয়ের আসনে তাকে বসিয়েছিল। কিন্তু সেই সম্মানিত ব্যক্তিটাকে নিজের বাবার খুনি হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে মায়ার। কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না, সবকিছুই যেন গভীর রাতে ঘুমের মাঝে দেখা একটা দুঃস্বপ্নের মতো।
দুজন কিছুক্ষণ নিস্তব্ধ মুহূর্ত অতিবাহিত করার পর মায়া কিছু বলে ওঠে। আরিয়ান ভাইকে কি ওরা ছাড়বে না? অভ্র বিস্ময়ের সাথে তাকায় মায়ের দিকে। এত অমায়িক কেন মেয়েটা? নিজের বাবার খুনিকেও কি এত সহজে ক্ষমা করা যায়? ভেবে পায় না অভ্র। অভ্রের চাহনি দেখে মায়া মাথা নিচু করে ফেলে। তুমি কি চাও আরিয়ান ভাই জেল থেকে ছাড়া পাক? বলো, যদি তাই চাও তাহলে খুনের দায় কাঁধে নিয়ে আমি জেলে যাই, ফাঁসিতে ঝুলি। আমি কিটা বলছি? দেখেন না মামি কতটা ভেঙে পড়েছেন। বাড়ির বড় ছেলে উনি। বাড়ির পরিবেশটা কেমন গুমট হয়ে আছে। মায়া, তুই কি আমাদের বাসর রাতটা একটা থার্ড পার্সনের কথা বলেই কাটিয়ে দিবি? কত কষ্ট করে নিজের করে পেলাম, আর তুই কিনা গোমরা করে বসে আছিস। একটু কাছে আয়, তোকে আদর করি। কথাটা বলে অভ্র মায়ের দিকে এগিয়ে যায়। দুই হাতে মায়ের মুখটা চেপে ধরে দুই আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। অভ্রের চোখ যায় মায়ের হালকা গোলাপি ঠোঁটের দিকে। এক নেশাল দৃষ্টিতে মায়ের দিকে তাকায় সে। মায়া হয়তো অভ্রের চোখের ভাষা বুঝতে পারে। এবার মায়া নিজের ঠোঁট যুগল অভ্রের সাথে মিলিয়ে দেয়। প্রায় 5 মিনিট পর দুজন আলাদা হয়। অভ্র এবার মায়াকে কাছে টেনে নেয়। আজ কোনো দূরত্ব বজায় থাকবে আমাদের মাঝে। আর কাউকেই ঢুকতে দিব না আমাদের জীবনে। আজকের রাতটা শুধু তোর আর আমার। আমার ছেলেটাকে যে পুলিশ ধরে নিয়ে গেল সেই খেয়াল কি কারো আছে? না জানি আমার ছেলেটার কত কষ্ট হচ্ছে জেলে থাকতে। বলি, তুমি কি উকিলের কাছে যাবে নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে অভ্রের মা তোফাজ্জল সাহেবের কানের কাছে ঘিঙ্গানি শুরু করেছে। এমনিতেই নিজের মন মেজাজটা ভালো নেই, তার ওপর বউয়ের এই জ্বালাতন বা সহ্য হয়? তোমার আর তোমার ছেলের লজ্জা বিয়ে কিছু নেই। অন্যায় করার পরও নিজেকে সাফ করার চেষ্টা করে। আমার বোনকে বিধবা করে তার মেয়েকে জোর করে বিয়ে করতে চায়। ভাবতেই অবাক লাগে আমি এমন একটা অমানুষের বাবা। তার উপর কালকে আর একটু হলেই মায়া আমাকে মেরে ফেলতো। তুমি যদি আর একবারের জন্য তোমার গুণধর ছেলের কথা আমার সামনে উচ্চারণ করো তাহলে আর এই বাড়িতে তোমার থাকা হবে না। আরেকটা কথা, তোমাকে যদি দেখি মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। স্বামীর রাগকে ভালোভাবেই চিনে অভ্রের মা। তাই সে চুপ বনে গেল নিজে থেকেই। মাথায় ব্যান্ডেজ করা, রক্তচক্ষু আর হাতে মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে রোদ। তাই সামনে মায়ের একটা ছবি বড় করে টাঙানো। অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি আরোপ করছে ছবিটার ওপর। এই ছবিটা মায়াকে উপহার দেওয়ার জন্য বানিয়েছিল সে। কিন্তু এখন এই ছবিটা তার ড্রয়িং রুমে শোভা দেয়া ছাড়া আর কোনো কাজেই লাগবে না। অনেক বড় একটা ভুল পদক্ষেপ নিল তুই অভ্র। এর ফল ভোগ করতে হবে তোদের দুজনকে। মায়া কোথায়? সারা বাড়িতে আমি খুঁজে পাচ্ছি না। মহারানীকে আমি নিচে আসতে দেখিনি। দেখ গিয়ে ওনার মন খারাপ হয়েছে, তাই হয়তো ছাদে গালে হাত দিয়ে বসে আছে, যত সব ঢং। মায়ের মুখে নিজের স্ত্রীর নামে বাজে কথা শুনে আরো মেজাজটা বিগড়ে যায়। এমনিতেই মায়া কি খুঁজে পাচ্ছে না, তার উপর মায়ের এসব বাঁকা বাঁকা কথা। পর্ব নিজেকে সামলিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। সিঁড়ি দিয়ে নেমে কোন কথা না বলে বাসা থেকে বের হয়ে যায় সে। অভ্রকে এভাবে শান্ত থাকতে দেখেও যেন সহ্য হয় না অভ্রের মায়ের। কথায় আছে না, যে দেখতে নারী তার চরণ বাঁকা। তাই এখানেও মায়ের দোষ না দেখলে তার হচ্ছিল না। মায়াবিনী, মায়াবিনী আমার দুই ছেলের মাথা নষ্ট করেছে। আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। মরেও না। শয়তারা চিহ্ন তার মেয়ে। মায়া যখন চোখ খুলে তখন নিজেকে একটা গাড়িতে হাত মুখ বাঁধা অবস্থায় পায়। অবাক চোখে তাকিয়ে দেখে কিছু চেনার চেষ্টা করতে থাকে। কিন্তু ড্রাইভার সিটে বসে থাকা মানুষরা ছাড়া কিছুই চেনা লাগে না। মায়া অনেক সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যায়। সেখান থেকে নিচের দিকে তাকালে চোখ যায় শিউলি ফুলের গাছের দিকে। গাছের নিচে শিউলি ফুলগুলো পড়ে আছে। দেখে লোভ সামলাতে না পেরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। আর কাকেই বা বলে যাবে, তখন তো সবাই ঘুমের দেশে। বাসা থেকে বের হয়ে গাছের নিচে যেতেই পেছনে থেকে কেউ মুখে রুমাল চেপে ধরে। তারপর মায়ের কিছু মনে নেই। রোদকে দেখে মায়ের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কি করবে বুঝতে না পেরে বাধা হাত দিয়ে গাড়ির দরজায় আঘাত করতে থাকে। গাড়ির দরজায় শব্দ শুনে রোদ পিছনে ফিরে তাকায়। মায়ের হুঁশ ফিরেছে দেখে একটা পৈশাচিক হাসি দিয়ে গাড়িটা থামিয়ে দেয়। গাড়ি থেকে মায়াকে তুলে সামনে ড্রাইভার সিটে বসিয়ে দেয়।
তারপর নিজে গাড়িতে বসে মায়ের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেয়। মাই সুইট হার্ট, কেমন আছো? আমাকে নিশ্চয় মিস করেছো। কেন এনেছেন আমাকে এখানে? ছাড়ুন, আমি বাসায় যাব। বাসার কথা, অভ্রের কথা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যান। তুমি এখন আমার খাঁচা থেকে কখনোই মুক্তি পাবে না। আপনি কি পাগল? আমি বিবাহিত। কালকে আমার বাসর রাত ছিল। মায়ের মুখে অভ্রের সাথে তার বিয়ের বিবরণ শুনে রোদের রাগ উঠলেও তা মনে জায়গা দেয় না, বরং মুখে হাসি বজায় রাখে। তো তাতে কি? অভ্র মারা গেলে তো তোমাকে বিয়ে করতে আমার প্রবলেম নেই। তোমাকে পেতে হলে যে আমাকে অভ্রকে জেনে মারতে হবে সেটা আমার জানা আছে সুইটহার্ট। আমাকে নামান গাড়ি থেকে। আমি বাসায় যাব। মায়া গাড়িতে রোদের সাথে ধস্তাধস্তি শুরু করে। রোদ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। অভ্র মায়াকে সম্ভাব্য জায়গায় খুঁজে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। তার মাথা কাজ করছে না কোথায় মায়াকে খুঁজবে। কোথায় আছে তার প্রাণভোমরা। নিরুদ্যম হয়ে সোফায় বসে পড়ে অভ্র। হঠাৎ তার ফোনে একটা আননোন নম্বর থেকে কল আছে। অভ্র কিছুক্ষণ চিন্তা করে ধরবে না কিনা। কে একটা ভেবে সে ফোনটা ধরে। হ্যালো, কে বলছেন? আমি হাসপাতাল থেকে বলছি। আপনি কি মিস মায়ের আত্মীয়? আপনি আত্মীয় হলে প্লিজ তাড়াতাড়ি আমাদের হাসপাতালে চলে আসুন। কি হয়েছে মায়ের? উনি কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসেন। আমরা একটা অপারেশন করব। রোগীর অবস্থা কেমন? অনেক ক্রিটিক্যাল। মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে পায়ের মাটি সরে যায়। আইসিইউ এর পাশে দাঁড়িয়ে আছে অভ্র। ভিতরে তার প্রেয়সীকে অক্সিজেন মাস্ক দিয়ে আইসোলেশনের মধ্যে রাখা হয়েছে। রাতে না ঘুমানোর কারণে চোখ দুইটা লাল বর্ণ ধারণ করেছে। তাও চেহারায় ক্লান্তির ছিটেফোঁটাও দেখা যায় না। ঠায় দাঁড়িয়ে আছে। কাল রাতে খবর পাওয়ার পর কোনো সময় না নষ্ট করে হাসপাতালে উপস্থিত হয়। করিডোরে ঢুকতেই অভ্র দেখতে পায় সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ নিয়ে যাচ্ছে ওয়ার্ড বয়রা। এই দৃশ্য দেখে মায়াকে হারানোর একটা ভয় কাজ করতে থাকে। না ভাবতে চাইলেও বারবার চিন্তাটা মনের কোণে জমা হতে থাকে। মনের ধোঁয়াশা কাটাতে পিছন থেকে ওয়ার্ড বয়দের ডাক দেয়। তারপর অতি অবহেলায় সাদা কাপড়টা সরিয়ে দেখে এটা রোদের লাশ। মনের মাঝে একটা শান্তি অনুভব করে। প্রথমত এটা তার মায়া নয়, দ্বিতীয়ত রোদ আর তাদের জ্বালাবে না। আপনি নিমির? অভ্র। জি, আমার স্ত্রী কোথায়? উনি আইসিইউতে আছেন। কেমন আছে? এটা ডক্টর বলতে পারবে। কিছুক্ষণ পর ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে আসে। ডাক্তারকে দেখেই অভ্র দ্রুত গতিতে ডাক্তারের কাছে যায়। ডাক্তার, মায়া কেমন আছে? মাচ বেটার, ওনাকে কেবিনে ট্রান্সফার করা হবে কিছুক্ষণের মধ্যে। মায়া চোখ খুলে নিজেকে হাসপাতালের কেবিনে নিজেকে আবিষ্কার করে। প্রথমে চোখের দৃষ্টি কিছুটা ঝাপসা হলেও আস্তে আস্তে দৃষ্টি স্পষ্ট হয়। ও এখনো মরে নাই। তারপর আস্তে আস্তে উঠার চেষ্টা করতেই হাত টান পড়ে। পাশে তাকিয়ে দেখে অভ্র তার হাত ধরে ঘুমিয়ে আছে। অভ্রের নিষ্পাপ মুখটা দেখে মায়ের মুখে হাসি ফুটে ওঠে। এদিকে মায়ের হাতটা নড়ে উঠায় অভ্রের ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে নিজের প্রেয়সীকে নিজের শেয়ারে দেখে তৎক্ষণাৎ জড়িয়ে ধরে। জানিস কত ভয় পেয়ে গেছিলাম। আজকে তোর কিছু হলে আমার কি হতো জানিস? আমি কি করবো রোদ? রোদ তোকে কোথায় পেল? তুই তো বাসায় ছিলে। মায়া নিজের মাথাটা নিচু করে রাখে। অভ্র হাত দিয়ে মায়ের মুখটা তুলে ধরে। কি হলো বল? আসলে আমি তো বাইরে গেছিলাম। মায়ের কথাটা শুনে অভ্রের চোখ লাল হয়ে যায় এর আগে। সরি, প্লিজ আমাকে মারবেন না। না, মারবো না। তবে তোকে একটা শাস্তি ভোগ করতে হবে। শাস্তির কথা শুনে মায়ের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। মায়ের এই অবস্থা দেখে অভ্রের হাসি আসে। আমার একটা ছোট্ট মায়া লাগবে। না, একটা ছোট্ট অভ্র লাগবে। তাহলে যমজ হলে কেমন হয়? দুইটা একসাথে কেমন সামলাবো? আমি আর তুই মিলে। সমাপ্ত।